আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক মণ্ডলী। আজকে অত্যন্ত প্রয়োজনীয় ফিজিওলজির একটা অংশ, যেটা আসলে প্রশ্ন প্রতি বছরই হয় রেসিডেন্সি বা বিএসএম যে পরীক্ষাগুলো সেখানে। তো আপনার আজকের এই ক্লাসে আমরা নার্ভাস সিস্টেম বা নার্ভাস ফিজিওলজি নিয়ে কথা বলবো। আমাদের ক্লাসটা আসলে একটু মনে রাখবেন যে আপনার যে যেখানেই বসে ক্লাসটা শুনেন অবশ্যই একটু ওরিয়েন্টেড হয়ে ক্লাসটা করবেন। আমার ক্লাসের আজকের ক্লাস কথা বলবো, বেশিরভাগ কথাই আপনার সঙ্গে থাকতে হবে 12 এডিশনের নার্ভাস সিস্টেম একটা শীট। যদি কোনো কারণে আপনি ধরেন এমন এক জায়গায় বসে ক্লাস লেকচার শুনছেন যেখানে আপনার পরিস্থিতি নেই, তবে ক্লাস লেকচারটা শুনলে অবশ্য উপকার পাবেন, কিন্তু সবচেয়ে বেস্ট উপকার পাবেন যদি আপনি কোথাও টেবিল চেয়ারে বসে ঠিক বাসাতে, যেটাতে দূরবর্তী বা দূরের কারণে হয়তোবা আপনি অনলাইন করছেন। আমি সবসময় বলি যে অফলাইন অনলাইনের চেয়ে অনেক বেশি ভালো। আর আপনি যদি অনলাইন ক্লাসটা করছেন এই কারণে যে আপনি অনেক দূরে আছেন বা যোগাযোগের অসুবিধা, ঠিক সেই কারণে আপনি অনলাইন ক্লাসটা করছেন আজকে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা অফলাইনের ফ্লেভার নেওয়ার জন্য আপনার আশেপাশের সমস্ত গ্যাঞ্জাম থেকে দূরে থেকে, সমস্ত ঝামেলা থেকে দূরে রেখে নিজেকে একটি টেবিল চেয়ারে বসে 12 এডিশনের নার্ভাস সিস্টেমের একটা শীট নেবেন এবং তারপরে ক্লাস রেকর্ডিংটা শুনবেন, তাহলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। তো আমরা আমরা আজকের ক্লাসটা করব হচ্ছে নার্ভাস সিস্টেমের শীটটা আপনাকে প্রথম থেকেই আমি বলবো 12 এডিশনের একটা শীট রাখতে হবে। এরকম একটা 12 এডিশনের শীট যার কাভার পেজটা এরকম। তার প্রথম পৃষ্ঠায় কন্টেন্ট পৃষ্ঠা পেজ 1-এ আছে। তো কন্টেন্ট পৃষ্ঠায় আমরা এক ঝলক দেখে নিতে পারি নার্ভাস সিস্টেম শীটে কি কি টপিকস গুলো আছে। তো আজকের ক্লাসটা আমরা পুরোটাই গল্পের মতো বলবো, শীট অনুযায়ী কথাগুলো বলবো, আপনারা সবাই ক্লাস কথাগুলো শুনবেন। এখানে যে ব্যাপারটা দেওয়া আছে কোন টপিকস গুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলোর পাশে একটু স্টার চিহ্ন বেশি বেশি দেওয়া আছে। প্রায় সব টপিকস এখানে দেখতে পাবেন যে স্টার চিহ্ন, কম বেশি স্টার চিহ্ন দেওয়া আছে। তো এটার চেয়ে বড় ব্যাপার যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকস এবং মাঝারি ইম্পর্টেন্ট টপিকস এবং স্মল ইম্পর্টেন্ট টপিকস, আমরা সেগুলোই কিন্তু শীটের প্রথম পৃষ্ঠা থেকে লাস্টের পৃষ্ঠা পর্যন্ত ডিসকাস করব। তো এটার জন্য আমি যে টিপিক্যাল স্লাইড দেখাবো, এই স্লাইডগুলো আপনার স্ক্রিনশট রাখবেন। এগুলো আমার কাছে খুব বেশি মানে ব্যবস্থা নেই। আমি যেগুলো ব্ল্যাকবোর্ডে ছবি আঁকবো সেগুলো আপনি স্ক্রিনশট তুলে রাখতে পারেন বা আপনি সেগুলো নিজে খাতায় কলমে ড্র করতে পারেন, এতে আপনি বেশি বেনিফিট পাবেন। এই জন্য আমি বলেছি যে আমি ক্লাসটা নিব একটা অফলাইনের ফ্লেভারও আপনি রাখার জন্য, সম্পূর্ণ নিজেকে টেবিলে বসে ক্লাস নেবেন। তো আমরা চলে আসবো পেজ 2-তে। সুপ্রিয় চিকিৎসক মন্ডলী, আমরা চলে আসতেছি পেজ 2-তে। আমরা তার আগে বলি আমরা শুরু করতেছি এমন একটা জায়গায় যেটা হচ্ছে নার্ভাস সিস্টেম। আসলে নার্ভাস সিস্টেম জায়গাটা একটা কমপ্লেক্স জায়গা, তাই না? দেখেন, আমরা মানুষ একটা প্রাণী, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত বলা হয় আমাদের ধর্মগ্রন্থে, বা অন্য ধর্মগ্রন্থ যদি আপনি যান, মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী। এর কারণ কি, মানুষের আসলে কিছু ব্যাপার আছে, চিন্তা শক্তির ক্ষমতা আছে যেটা অন্য কোনো প্রাণীর কিন্তু এরকম নাই। মানুষ অন্য সমস্ত প্রাণীকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে অন্য কোনো প্রাণী বা প্রাণী সমগ্র, সেখানে কিন্তু এই নিয়ন্ত্রণ ক্ষমতাটা নাই। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে অন্য কোনো প্রাণী বা প্রাণীকুল কিভাবে চলছে, তাহলে আপনি চিন্তা করলে সেখানে আপনি কোনো খেই পাবেন না। যেমন দেখেন, আমরা শুধুমাত্র আমাদের নার্ভাস সিস্টেম অত্যন্ত উন্নত বলেই আমরা কিন্তু অন্য সমস্ত প্রাণীকে নিয়ন্ত্রণ করছি। আমাদের কিন্তু তেমন তীক্ষ্ণ দৃষ্টি শক্তি নাই। ঈগল যদি বলি, আমরা ঈগলস আই, একটা ঈগল অনেক দূর থেকে দেখতে পাই, ইভেন সে অন্ধকারেও দেখতে পায়। বাট লুক অ্যাট হিউম্যান বিংস এর আই পাওয়ার কিন্তু এত না। বা শ্রবণ শক্তি যদি আমরা বলি, বাদুড়ের শ্রবণ শক্তি, অন্ধকারেও সে কিন্তু একটা শব্দ প্রডিউস করে এবং অনেক বেশি কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায়, 20,000 হার্টজ পর্যন্ত। মানুষের কানের ক্ষমতা সৃষ্টিকর্তা এরকম দেয়নি। শুধুমাত্র আমাদের যেই ক্ষমতাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের উদ্ভাবনী চিন্তা শক্তি, এবং অন্য সমস্ত প্রাণীকে নিয়ন্ত্রণ হয় শুধুমাত্র আমাদের কমপ্লেক্স একটা নার্ভাস সিস্টেম থাকার ফলে। সুতরাং আপনি ক্লাসের শুরুতেই একটা কিউরিওসিটি নিয়ে নেবেন যে নার্ভাস সিস্টেমের জায়গাটাই আমরা জানবো কিভাবে এটা স্ট্রাকচারালি অর্গানাইজড হয়। আজকে ফিজিওলজিটাই শিখবো, সবচেয়ে বড় কথা, এবং এটা তো বড় ব্যাপার, এবং এর সঙ্গে পরীক্ষায় তো ইম্পর্টেন্ট আছে। আর আমরা পরীক্ষায় ইম্পর্টেন্ট টপিকস ততটুকুই জ্ঞানী হবো যেটা পরীক্ষায় আসে। তো পেজ 2-তে আমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য নার্ভাস সিস্টেমের প্রথমে স্ট্রাকচারটা দেওয়া আছে। এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই দুই ভাগে নার্ভাস সিস্টেমকে ডিভাইড করা হয়েছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এবং এটা আমরা সকলেই জানি, নার্ভাস সিস্টেম আসলে আমরা বলতে বুঝি কোন জায়গাটা, মূলত বুঝি নার্ভাস সিস্টেম বলতে দুইটা জায়গা, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটাই আমরা নার্ভাস সিস্টেম বলতে বুঝি।
তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি আছে? ব্রেইন এবং স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ। তো এটা হচ্ছে একটা গ্রস অর্গানাইজেশন, যেটা আমাদের নার্ভাস সিস্টেমের অর্গানাইজেশন। তো এর মধ্যেও মানে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, 31 জোড়া স্পাইনাল নার্ভের বাইরে যে ব্রেইনের অংশটা, সেটা আবার 3 ভাগে ডেভেলপমেন্টালি ডিভাইড করা হয়েছে। দেখেন পেজ 2 এর নিচের দিকে এই ব্রেনের ডিভিশনটা আছে। এটা আমরা অনেকেই জানা জিনিস, কিন্তু অনেক সময় ভুল হয়। এই জন্য আমি একটা রিক্যাপিচুলেট দিচ্ছি। ব্রেইনটাকে 3টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ফোর ব্রেইন, মিড ব্রেইন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেইন। তো আমরা ব্রেইনের কিন্তু ডিভিশন করছি 3টা ভাগে। ব্রেইন যেটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, তো ব্রেইনের মধ্যে 3টা ডিভিশন। এই 3টা ডিভিশনের কোনটা? যেমন ব্রেইনটাকে ভাগ করা হয়েছে ফোর ব্রেইন, মিড ব্রেইন এবং হাইন্ড ব্রেইন। ব্রেইনটাকে ডিভাইড করা হয়েছে ফোর ব্রেইন, মিড ব্রেইন, এবং এটা অনেকেই আমরা জানি। ব্রেইন ডিভাইডেড ইন্টু কি? ফোর ব্রেইন, মিড ব্রেইন অ্যান্ড হাইন্ড ব্রেইন। হ্যাঁ, ফোর ব্রেইন, তারপরে হচ্ছে মিড ব্রেইন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেইন। পেজ 2 এর নিচের দিকেই কিন্তু আছে। হ্যাঁ, মিড ব্রেইন আর একটা হচ্ছে হাইন্ড ব্রেইন। আসলে কি, এটা ব্রেইনটা একটা ভেসিকলের মতো থাকে। তো এই ভেসিকল গুলো হচ্ছে, সামনের যে ভেসিকল সেটাকে ফোর ব্রেইনটাকে অনেক সময় বলে প্রোজেনসেফালন। এই ভেসিকলটার নাম প্রোজেনসেফালন। সবগুলো মিলে একটা স্ট্রাকচার ব্রেইন তৈরি হয়। ডেভেলপমেন্টাল পার্ট তো অনেকগুলো পার্ট থাকে। মিড ব্রেইন হয় মেজেনসেফালন, মেজেনসেফালন। আর হাইন্ড ব্রেইন বা পেছনের ব্রেইনটা, এটাকে বলা হয় রম্বেনসেফালন, রম্বেনসেফালন। আচ্ছা, প্রোজেনসেফালন, মেজেনসেফালন এবং রম্বেনসেফালন। তো প্রোজেনসেফালন বা ফোর ব্রেইন যেটা, এই প্রোজেনসেফালনটাকে এগেইন ডিভাইডেড ইনটু 2। একটা হচ্ছে টেলেনসেফালন এবং আরেকটা হচ্ছে ডায়েনসেফালন। প্রোজেনসেফালনকে আবার ভাগ করেছে কিসে? টেলেনসেফালন এবং ডায়েনসেফালন। প্রোজেনসেফালন ক্যান বি ডিভাইডেড ইনটু 2। একটা হচ্ছে টেলেনসেফালন আর একটা হচ্ছে ডায়েনসেফালন। টেলেনসেফালন আর একটা হচ্ছে ডায়েনসেফালন। প্রোজেনসেফালনের যে টেলেনসেফালন এবং ডায়েনসেফালন অংশ, এইটা হচ্ছে ফোর ব্রেইনের অংশ। হ্যাঁ, তো আমরা এখন যদি আমরা চিন্তা করি যে কিভাবে এটা তাহলে আমরা দেখবো, প্রোজেনসেফালনের মধ্যে যেহেতু ডায়েনসেফালন, টেলেনসেফালন, তার মানে ফোর ব্রেইনের মধ্যে কি পাইলাম? এই দুইটাই তো, তাই না? ওকে, এখন টেলেনসেফালনের মধ্যে অংশের মধ্যে কি আছে? টেলেনসেফালন অংশের মধ্যে কি আছে? টেলেনসেফালনের মধ্যে আছে হচ্ছে যে স্ট্রাকচার গুলো, সেগুলো হচ্ছে কি সেরেব্রাল হেমিস্ফেয়ার। আমাদের যে সেরেব্রাল হেমিস্ফেয়ার, যেটাই আসলে সবচেয়ে অন্যান্য প্রাণী থেকে আলাদা, সেরেব্রাল কর্টেক্স, সেটা আছে টেলেনসেফালনের মধ্যে। এছাড়া কি আছে? এছাড়াও সেরেব্রাল কর্টেক্স ছাড়া এখানে আছে বেজাল গ্যাংলিয়া এবং হিপ্পোক্যাম্পাস। তাহলে সেরেব্রাল কর্টেক্স, বেজাল গ্যাংলিয়া এবং হিপ্পোক্যাম্পাস ইজ পার্ট অফ টেলেনসেফালন। আর যত থ্যালামাস আছে সব আসলে কার অংশ? এই প্রোজেনসেফালনের যে ডায়েনসেফালন অংশ, সেই ডায়েনসেফালনের মধ্যে আছে সব থ্যালামাস। ডায়েনসেফালনের মধ্যে আছে অল থ্যালামাস, সাবথ্যালামাস, এপিথ্যালামাস। থ্যালামাস দিয়ে যে স্ট্রাকচার গুলো, হাইপোথ্যালামাস, যে কোনো নামের শেষে যে থ্যালামাস গুলো আছে, সব থ্যালামাস গুলো আসলে পার্টস অফ ডায়েনসেফালন। এবং এর সঙ্গে পিনিয়াল বডি অ্যান্ড ইনফান্ডিবুলাম। তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি অল থ্যালামাস। অল থ্যালামাস মানে হচ্ছে থ্যালামাসের নামের সঙ্গে থ্যালামাস শব্দটা আছে, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস। থ্যালামাস থাকলেই সেটা ডায়েনসেফালন। আচ্ছা, সাথে পিনিয়াল বডি and infundibulum, pineal body and infundibulum. These are all parts of the infundibulum. These are all parts of diencephalon. টেলেনসেফালন অংশের মধ্যে যেটা আছে, টেলেনসেফালনের মধ্যে আসে সেরেব্রাল হেমিস্ফেয়ার, সেরেব্রাল হেমিস্ফেয়ার, cerebral hemisphere and pineal body, cerebral hemisphere এবং সাথে কি আছে? cerebral hemisphere এবং সাথে আছে basal ganglia and hippocampus, basal ganglia, hippocampus and hippocampus. দেখেন এই কথাটাই কিন্তু পেজ 2 এর নিচের দিকে, আমি সেটা আবার লিখছি। এর কারণ হচ্ছে যাতে আপনার ব্রেনে স্ট্রাইক করে এবং আপনার অডিও ভিজুয়াল এবং আমি যে এখন এটা কনস্ট্রাকটিভ তৈরি করছি এটাতে আপনার আঘাত হানে। জিনিসগুলো কিন্তু খুব সহজ, পুরাতন পড়া, ছোটবেলায় অনেকে পড়ে আসছেন, অনেকেই খুব সহজ লাগছে, কিন্তু পুরোনো জিনিসগুলো কিন্তু দেখেন, এই যে আপনাকে হুট করে কেউ যদি বলে পিনিয়াল বডি ইজ পার্টস অফ হোয়াট,
একটু কিন্তু আপনাকে চিন্তা করতে হয়। পিনিয়াল বডি কোথাকার অংশ? ডায়েনসেফালনের অংশ। ডায়েনসেফালনটা আসলে আছে কোথায়? ডায়েনসেফালনটা আছে ফোরব্রেন বা প্রোজেনসেফালনের মধ্যে। প্রোজেনসেফালনের ডায়েনসেফালন অংশে আছে পিনিয়াল বডি বা ইনফান্ডিবুলাম। আর আপনাকে যদি হুট করে বলে সেরেব্রাল হেমিস্ফিয়ার আসলে টেলেনসেফালন না ডায়েনসেফালন, আপনি কিন্তু একটু চিন্তা করবেন। যদি পড়াগুলো অনেক প্রাইমারি লেভেল থেকে পড়ে আসছেন, যে অনেকে ইন্টারমিডিয়েট লেভেল থেকে পড়ে আসছেন, অনেকে ফার্স্ট ইয়ার মানে মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়েছেন, সেকেন্ড ইয়ারে পড়ছেন, তো এগুলো আসলে খুব সহজ পড়া, তারপরে পচা জিনিসগুলো তোই পা কাটে। আচ্ছা, ফোরব্রেন বা প্রোজেনসেফালন, মিড ব্রেন বা মেজেনসেফালন। মেজেনসেফালনের মধ্যে বা মিড ব্রেনের মধ্যে তিনটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে টেকটাম, টেগমেন্টাম, আর একটা হচ্ছে ক্রাস সেরেব্রি। মিড ব্রেনের মধ্যে কি কি আছে? টেকটাম, টেগমেন্টাম, আর একটা হচ্ছে ক্রাস সেরেব্রি। এই তিনটা অংশ আসলে কোথায় আছে? মিড ব্রেইনের মধ্যে। মিড ব্রেইনের মধ্যেই তিনটা অংশ আছে, টেকটাম, টেগমেন্টাম এন্ড ক্রাস সেরেব্রি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমার এখন মোটামুটি দেখা হয়ে গেল, মুখস্থ করতে হবে। টেকটাম, টেগমেন্টাম এন্ড ক্রাস সেরেব্রি ইজ উইদিন মিড ব্রেন। আচ্ছা, হাইন্ড ব্রেন বা রম্বেনসেফালন, এই হাইন্ড ব্রেনের মধ্যে আছে কি? দুইটা অংশ। একটা হচ্ছে হাইন্ড ব্রেনের মধ্যে রম্বেনসেফালনের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে কি মাইলেনসেফালন আর একটা হচ্ছে মেটেনসেফালন। মাইলেনসেফালন আর একটা হচ্ছে মেটেনসেফালন। মাইলেনসেফালন, মাইলেন কথাটা আছে যেহেতু, এই জন্য এটা মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা is part of মাইলেনসেফালন। আর মেটেনসেফালনের মধ্যে আছে হাইন্ড ব্রেনের পন্স সেরেবেলাম। মেটেনসেফালনের মধ্যে আছে কি? পন্স এন্ড সেরেবেলাম। পন্স, ব্রেনের যে পন্সের পার্টটা, পন্স এন্ড সেরেবেলাম এর অংশটা, পন্স এন্ড সেরেবেলাম ইজ পার্ট অফ মেটেনসেফালন। পন্স এন্ড সেরেবেলাম, ঠিক আছে? তাহলে আমাদের ব্রেনের সাব ডিভিশন, এটা খুব প্রিলিমিনারি কথাবার্তা, কিন্তু একেবারেই ভুল করা যাবে না। পন্স সেরেবেলাম, মাইলেনসেফালন, মেটেনসেফালন, হ্যাঁ, এগুলো একটু ভুল করা যাবে না। আচ্ছা, এখন পেজ 2-তে যে কথাগুলো প্রিলিমিনারি লেভেলের, কিন্তু একটা জায়গায় আমরা প্রবেশ করব, সেই জায়গার সিম্পল অ্যানাটমি যদি না জানি, এই কথাগুলো দরকার হলে আপনি রিওয়াইন্ড করে বারবার শোনেন। একটা ব্রেইনের তিনটা অংশ, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের মধ্যে কোন অংশগুলো, মিড ব্রেনের মধ্যে কোন অংশগুলো, হাইন্ড ব্রেনের মধ্যে কোন অংশগুলো, আমি বারবার বলেছি। এই কথাগুলো কিন্তু আপনার রিক্যাপিচুলেট করে মনে রাখতে হবে, যেভাবেই হোক। হ্যাঁ, এবার সরাসরি আমরা চলে যাব পেজ 5-এ। এখানে আমরা যে টেলেনসেফালনের মধ্যে সেরেব্রাল হেমিস্ফিয়ার পড়লাম, টেলেনসেফালন আবার কার অংশ পড়লাম? প্রোজেনসেফালন। এখানে আমাদের ব্রেনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা সেরেব্রাল কর্টেক্স, যেটা কি সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্স, এরকম একটা কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্স। আমরা এই ছবিটা প্রায় চিনি, এটা একটা ব্রেইনের ছবি, তাই না? পেছনে অক্সিপিটাল কর্টেক্স, এটা সালকাস, এটা মাঝখানে সেন্ট্রাল সালকাস, এটা ল্যাটারাল সালকাস। তো এরকম এই জিনিসটা আমরা চিনি, এইটাকে বলে একটা সেরেব্রাল কর্টেক্স। এই সেরেব্রাল কর্টেক্সটা কার পার্ট? টেলেনসেফালনের অংশ। টেলেনসেফালন আবার কার অংশ? প্রোজেনসেফালনের অংশ। তো ব্রেনেরই অংশ। তো এই ব্রেনের এই অংশটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদের হিউম্যান বিং হিসেবে সবচেয়ে বেশি উন্নত করছে। তাহলে এই সেরেব্রাল কর্টেক্সের এই যে কর্টিক্যাল লোব, এই লোবের ফাংশনগুলো আমরা এখন পড়বো। আমরা দেখবো যে এর মধ্যে লোবের মধ্যে, কর্টিক্যাল লোবের মধ্যে কোন কোন লোবগুলো আছে। যেমন এটা হচ্ছে ফ্রন্টাল, এটা হচ্ছে প্যারাইটাল, এটা হচ্ছে কি টেম্পোরাল, এটা হচ্ছে অক্সিপিটাল। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল, এই যে লোব, এই লোবগুলো মিলেই কর্টিক্যাল লোব। তাহলে এই লোবটার ফাংশন আমাদের পড়তে হবে। ফাংশন এবং ড্যামেজ, দেখেন ইফেক্ট অফ ড্যামেজ তিনটা কলামে ভাগ করছে পেজ 5-এ। কর্টিক্যাল লোবের ফাংশন, এটা আসলে সব ফ্যাকাল্টির জন্য সমভাবে ইম্পর্টেন্ট। আপনি যে ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন, রেসিডেন্সি বিএসএম প্রশ্ন আপনি অনেকে বলতে পারেন যে আমি তো মেডিসিনের লোক, আমি কেন, সরি আমি তো সার্জারির লোক, আমি কেন এটা পড়বো। আসলে এই লোবের ফাংশন এবং ড্যামেজ হলে কি হয়, এটা আসলে রেসিডেন্সির প্রশ্নে খুবই কমন এবং সব ফ্যাকাল্টিতেই আসে। তো লোবের ফাংশনগুলো যদি আমরা একটু জানি এবং ড্যামেজ হলে কি হয় এটা যদি আমরা একটু জানি, যেমন কর্টিক্যাল লোবের ফাংশন, যেমন দেখেন এই যে ফ্রন্টাল লোব,
দেন প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। লোবের ফাংশন গুলো পড়লেই ড্যামেজ পড়াগুলো খুব ইজি হয়ে যায়। কিভাবে? আপনি যদি ফাংশন জান কোন একটা জিনিসে, যেমন এই কলমের কাজটা কি, ব্ল্যাকবোর্ডে লেখাটা, তাহলে এই কলম না থাকলে ব্ল্যাকবোর্ডে লিখতে হতো কি দিয়ে? হাত দিয়ে লিখতে হতো, কিন্তু হাতে কি এত কালি আছে? নাই। তাহলে এই সমস্যাটা হতো। তাহলে কোনো একটা জিনিসের ফাংশন জানলে সেটা ড্যামেজ হলে কি হয় বলাটা কিন্তু সহজ। কিছু নেগেটিভ জিনিস এখানে বেশিরভাগই নেগেটিভ, মানে যেই ফাংশন সেগুলো চলে গেলেই সেটা নেগেটিভ, আর নতুন কোনো সমস্যা সৃষ্টি হলে সেটাকে বলে পজিটিভ। ইফেক্ট অফ ড্যামেজকে 3টা ভাগে ভাগ করছে, দেখেন, বিহেভিয়ারাল, ফিজিক্যাল সাইন, আর একটা হচ্ছে পজিটিভ ফেনোমেনা, 3 ভাগে ভাগ করছে। তো আমরা পরীক্ষার জন্যই আলাদা আলাদা ভাবে পড়ে ব্রেনের উপর লোড নিব না, অ্যাজ এ হোল শুধু ফাংশনটা জানবো, ড্যামেজ হলে কি হয়, এভাবেই পরীক্ষায় আসে। আমরা ততটুকুই জ্ঞানী হব যতটুকু পরীক্ষাতে আসে। তাহলে ফ্রন্টাল লোবের ফাংশন কি আমাকে যদি বলতে বলেন, ফ্রন্টাল লোবের ফাংশন কি? ফ্রন্টাল লোবের ফাংশন, ফ্রন্টাল লোবের ফাংশন কি? একদম আমাদের সবারই ব্রেনের সামনের দিকে। তো এটা ফ্রন্টাল লোবের ফাংশন হচ্ছে, 1 নম্বরে যদি আসে পার্সোনালিটি, তারপর তার কি ফাংশন? পার্সোনালিটি কারো হচ্ছে সোশ্যাল কন্ট্রোল, সামাজিক বিহেভিয়ার, সোশ্যাল কন্ট্রোল, ইমোশনাল কন্ট্রোল, ইমোশন, ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে ফ্রন্টাল লোবে আমাদের পার্মানেন্ট মেমোরি থাকে, পার্মানেন্ট মেমোরি। ফ্রন্টাল লোব হয়ে আমাদের স্মেল পাথওয়েটা যায়, স্মেল পাথওয়ে ট্রান্সমিশন হয়। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু সবই শিটে আছে, শুধু এই দুইটা একটু আমি আলাদা করে, পার্মানেন্ট মেমোরি এবং স্মেল পাথওয়ে দুইটা আলাদাভাবে লিখে দিচ্ছি, এটা লিখে নেন ফাংশনের মধ্যে। আর বাকিগুলো কিন্তু সবই শিটে আছে, দেখেন। তো আমি এখানে ব্ল্যাকবোর্ডে দিচ্ছি যাতে করে আপনার অডিও ভিজুয়াল এবং পড়াটা কিভাবে ইজি করে পড়তে হয় এটা দেখানোর জন্য। আচ্ছা, এবং 7 নম্বর পয়েন্টে যদি আমরা বলি, এখানে মিকচুরেশনটাও কিন্তু ফ্রন্টাল লোব থেকেই কন্ট্রোল হয়। মিকচুরেশনের সোশ্যাল কন্ট্রোলটা ফ্রন্টাল লোব থেকে আসে। আচ্ছা, এখন আমরা যদি একটু খেয়াল করি, ফ্রন্টাল লোবের ফাংশন যদি হয় পার্সোনালিটি, সোশ্যাল কন্ট্রোল, ইমোশনাল, বিহেভিয়ার, তাহলে কারো যদি ফ্রন্টাল লোব ড্যামেজ হয় এই ফাংশনগুলো থাকবে, কারো পার্সোনালিটি ঠিক থাকবে না, তার সামাজিক আচরণ ঠিক থাকবে না, তার ইমোশনাল বিহেভিয়ার ঠিক থাকবে না। হ্যাঁ, তখন কি হয়ে যাবে? সে অ্যান্টি সোশ্যাল। তাহলে ড্যামেজ হলে, ইফেক্ট অফ ড্যামেজ যদি আমরা বলি, ইফেক্ট অফ ড্যামেজ, তাহলে ইজি হয়ে যায়। আর ফ্রন্টাল লোবের আরেকটা ফাংশন, 8 নম্বর ফাংশন আমরা লিখিনি, সেটা কি? কন্ট্রাল্যাটারাল। এই যে আমি ডান হাতে লিখছি, সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, যে একটা মানুষ তার মোটর যে ফাংশনটা, সেই মোটর ফাংশনটা আসে মূলত ফ্রন্টাল লোব থেকে। আমি যেমন আমার বাম সাইডের ফ্রন্টাল লোব আমার ডান সাইডের মোটর ফাংশন গুলো কন্ট্রোল করছে, তো এটাকে বলা হয় কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল। মোটর ফাংশনটার কন্ট্রোল আসে কোথা থেকে? ফ্রন্টাল লোব থেকে। কন্ট্রাল্যাটারাল সাইডের মোটর ফাংশনটা আসে ফ্রন্টাল লোব থেকে, কন্ট্রাল্যাটারাল। আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে ফ্রন্টাল লোব ড্যামেজ হলে, যেহেতু ফ্রন্টাল লোবের কাজ ছিল সোশ্যাল বিহেভিয়ার, পার্সোনালিটি, ইমোশন, তাহলে ফ্রন্টাল লোব ড্যামেজ হলে কি হবে? আচরণটা অসামাজিক হয়ে যাবে, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হবে, অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। ফ্রন্টাল লোব ড্যামেজ হলে কারো মেকচুরেশন ঠিক মতো হবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার ইনকন্টিনেন্সি ডেভেলপ করবে। হ্যাঁ, কি হবে? ইনকন্টিনেন্সি ডেভেলপ করবে। ফ্রন্টাল লোব ড্যামেজ হলে কারো ল্যাঙ্গুয়েজ ফাংশন ঠিক থাকবে না, তাহলে সে তার কথা বলাটা কি হবে? হ্যাম্পার হবে। তো ফ্রন্টাল লোবের সেক্ষেত্রে তাহলে কি হবে? তার ল্যাঙ্গুয়েজ ফাংশন ঠিক না থাকলে আমরা এটাকে কি বলি? ডিসফেসিয়া বা অ্যাফেসিয়া, একই জিনিস। তাহলে সেটা এখানে কি ধরনের হয়? এক্সপ্রেসিভ টাইপ অফ ডিসফেসিয়া হয়, কারণ এখানে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া থাকে, এক্সপ্রেসিভ ডিসফেসিয়া হয় বা অ্যাফেসিয়া যেটাই বলেন। আচ্ছা, পার্মানেন্ট মেমোরি তখন কি হবে? ফ্রন্টাল লোব ড্যামেজ হলে, ফ্রন্টাল লোব যদি ড্যামেজ হয়ে যায় কারো, পার্মানেন্ট মেমোরি কি হয়? ইম্পেয়ার্ড হয়। তাহলে ইম্পেয়ার্ড মেমোরি, ইম্পেয়ার্ড স্মেল পাথওয়ে ট্রান্সমিশন, ইম্পেয়ার্ড মেমোরি, ইম্পেয়ার্ড স্মেল পাথওয়ে, এই দুইটাই কি হবে? তখন ইম্পেয়ার্ড হয়ে যাবে। তাহলে খালি ইম্পেয়ার্ড শব্দটা লাগাই দিলেই ফাংশনটা কি হয়ে যাচ্ছে? ডিসফাংশনে কনভার্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল, তাহলে ফ্রন্টাল লোব ড্যামেজ হলে এই কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল আর থাকবে না। তো মোটর কন্ট্রোল না থাকলে আমরা কি বলবো সেই শব্দটাকে? কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল না থাকলে এটাকে আমরা কি বলবো? কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল না থাকলে আমরা বলবো সেক্ষেত্রে তার কন্ট্রাল্যাটারাল কি হয়েছে? হেমিপ্লেজিয়া,
বা হেমিপ্যারেসিস, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস। আর ফ্রন্টাল লোব যেহেতু মোটর কন্ট্রোল করে, তো কোনো কাজ মোটর কন্ট্রোল না থাকলে সে শুরু করতে পারবে না, এটাকে বলা হয় ল্যাক অফ ইনিশিয়েশন। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে কোনো কাজ শুরু করলেও শেষ করতে পারবে না, এটাকে বলা হয় ডিসইনহিবিশন। ডিসইনহিবিশন। এছাড়াও কারো যদি ফ্রন্টাল লোব বা মোটর কর্টেক্স ড্যামেজ হয়, তাহলে কি হবে, তার মোটর সিজার হতে পারে, ফোকাল মোটর সিজার। ফোকাল মোটর সিজার, কি সিজার হয়, ফোকাল মোটর সিজার। এর সঙ্গে সঙ্গে পেশেন্টের আরেকটা জিনিস ডেভেলপ করতে পারে ফোকাল মোটর সিজারের সাথে সাথে সাথে, কি সেটা, ফোকাল মোটর সিজার অ্যান্ড আরেকটা ডেভেলপ করে ভার্সিভ হেড মুভমেন্ট। ভার্সিভ হেড মুভমেন্ট এটা এক ধরনের মোটর ডিসঅর্ডার, যেখানে কি হয়, পেশেন্টের অল্টারনেটিং হেড মুভমেন্ট এবং আই মুভমেন্ট হয়, তো এটাকে বলা হয় ভার্সিভ হেড মুভমেন্ট। তাহলে এই যেগুলো দেখেন, মোটর ডিসফাংশনের কারণে তিনটা সমস্যা হয়, চারটা সমস্যা। একটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস হয় মোটরের কারণে, মোটরের কারণেই তার ল্যাক অফ ইনিশিয়েশন, কোনো কাজ শুরু করতে পারে না, ডিসইনহিবিশন হয়, ফোকাল মোটর সিজার হয়, ভার্সিভ হেড মুভমেন্ট হয়। ফোকাল মোটর সিজার, যেহেতু ফ্রন্টাল লোবের ফাংশন কি, সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল। কোনো কারণে ফ্রন্টাল লোব ড্যামেজ হলে তার মোটর কন্ট্রোলটা থাকবেই তো না, এবং শুধুমাত্র তাই নয়, মোটর সিজার হবে। এটা একটা পজিটিভ ফেনোমেনা। যাই হোক, এই ফেনোমেনাগুলো কগনিটিভ না ফিজিক্যাল না পজিটিভ, এটা আমার জানার কোনো দরকার নাই। শুধু ফ্রন্টাল লোবের ফাংশনগুলো জানা থাকলে দেখলেন যে ডিসফাংশনগুলো কিভাবে সহজেই কোরিলেট করে মনে রাখা যায়, এটাই হচ্ছে ব্যাপার। আগে ফাংশন পড়বেন, ফাংশন মনে রাখবেন, এবং এর সঙ্গে রিলেট করে করে কোরিলেট করে করে ডিসফাংশন বা ড্যামেজগুলো মনে রাখবেন। তা না হলে এই বক্সটা অত্যন্ত কঠিন লাগবে আপনার কাছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা ফ্রন্টাল লোবের ডিসফাংশন দেখলাম, এবার দেখবো কিসের, ইফেক্ট অফ ড্যামেজের মধ্যে প্যারাইটাল লোবে আসবো। প্যারাইটাল ডোমিনেন্ট লোব, প্যারাইটাল নন ডোমিনেন্ট লোব, প্যারাইটাল ডোমিনেন্ট এবং প্যারাইটাল নন ডোমিনেন্ট লোব, এই দুইটা লোব দেখবো, এবং এই দুইটা লোবের ফাংশন গুলো দেখবো। আচ্ছা, প্যারাইটাল ডোমিনেন্ট লোবের ফাংশন কি? প্যারাইটাল ডোমিনেন্ট লোবের ফাংশন যদি আপনি বলেন, তাহলে কি, দুইটা ফাংশন, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে ক্যালকুলেশন। আর প্যারাইটাল নন ডোমিনেন্ট লোবের ফাংশন যদি আপনি বলেন, তাহলে সেক্ষেত্রে কি ফাংশন, একটা হচ্ছে স্পেশিয়াল ওরিয়েন্টেশন, একটা হচ্ছে কনস্ট্রাকশনাল স্কিল। স্পেশিয়াল ওরিয়েন্টেশন, কনস্ট্রাকশনাল স্কিলস। আচ্ছা, স্পেশিয়াল ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে কি, কনস্ট্রাকশনাল স্কিল। স্পেশিয়াল ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে কনস্ট্রাকশনাল স্কিল। প্যারাইটাল ডোমিনেন্ট লোবের ফাংশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ক্যালকুলেশন, আর নন ডোমিনেন্ট লোবের স্পেশিয়াল ওরিয়েন্টেশন মানে স্পেস ওরিয়েন্টেশন এবং কনস্ট্রাকশনাল স্কিল, এই দুইটা হচ্ছে নন ডোমিনেন্ট লোবের। আচ্ছা, এখন এই দুটো তো ফাংশন, তাহলে প্যারাইটাল ডোমিনেন্ট লোব ড্যামেজ হলে, এবং আগে নন ডোমিনেন্ট লোবেই আসি। নন ডোমিনেন্ট লোব যদি স্পেশাল ওরিয়েন্টেশনটা অনেকেই আমরা বুঝি না, স্পেশাল ওরিয়েন্টেশনটা কি, যে স্পেসে আপনি ওরিয়েন্টেশনটা কেমন, মানে আমি চোখ বন্ধ করেও কিন্তু আমার হাতটা কোথায় উপরে না নিচে বলতে পারি, আবার পাটা সামনের দিকে না পেছনের দিকে বলতে পারি। এই যে আমি চোখ বন্ধ করে আমার স্পেসে অবস্থানটা বলতে পারছি, এটাকেই বলা হয় স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন বা স্পেস ওরিয়েন্টেশন। হ্যাঁ, আর কনস্ট্রাকশন স্কিল, যে কোনো জিনিস আপনি দেখলেন 3 কোণা 2 কোণা, এটাকে একটা শেপ দিলেন 2 কোণা বা 4 কোণা, এটাকে বলা হয় কোনো জিনিস দেখে সেটাকে একটা রিকনস্ট্রাকশন করা, এই স্কিলটাকে বলা হয় কনস্ট্রাকশনাল স্কিল। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা প্যারাইটাল ডোমিনেন্ট লোব না নন ডোমিনেন্টই যদি বলি, স্পেশাল ওরিয়েন্টেশন নন ডোমিনেন্ট লোব যদি কারো ড্যামেজ হয়, ডোমিনেন্ট নন ডোমিনেন্টটা কিভাবে আসে, এই যে আমরা বললাম ফ্রন্টালের ক্ষেত্রে বললাম না, তো যেসব লোবের মানে কমন ফাংশন তো আছেই। যেমন আমি যদি বলি ফ্রন্টাল লোবের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন কি, আমাদের সমস্ত বডির সমস্ত মোটর কাজগুলো ফ্রন্টাল লোবের কাজ। আর আমি যদি বলি প্যারাইটাল লোবের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন কি, বডির অপোজিট সাইড থেকে যত সেন্সরি ইনফরমেশন, সেটা
টেম্পারেচার সেন্সেশন হোক, সেটা কোনো স্পর্শীয় অনুভূতি হোক, যে কোনো অনুভূতি বা সেন্সেশন সব কোথায় যায়? অপোজিট সাইডের প্যারাটাল লোবে যায়। সেটা ডোমিনেন্ট হোক নন ডোমিনেন্ট হোক, কিছু কমন ফাংশন থাকে। এখানে শুধু কমনের বাইরে আনকমন যে ফাংশনটা সেটাই লিখছে। যেমন ডোমিনেন্ট লোবের ল্যাঙ্গুয়েজ ক্যালকুলেশন, এটা শুধুই ডোমিনেন্ট লোবে হয়। নন ডোমিনেন্ট লোবে স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন, কনস্ট্রাকশন স্কিল হয়। বাট ফ্রন্টাল লোবের ক্ষেত্রে এরকম স্পেসিফিক ডোমিনেন্ট নন ডোমিনেন্টে কোনো আলাদা ফাংশন নাই বলেই লেখা হয়নি। সেখানেও আছে। আসলে আমাদের ব্রেইনের দুইটা লোব, তাই না? রাইট সাইডের একটা লোব, আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসম, আমাদের যেমন ডান সাইডে একটা চোখ, বাম সাইডে একটা চোখ, ঠিক তেমনি সেরেব্রাল কর্টেক্স ও ডান সাইডে একটা, বাম সাইডে দুইটা। সেরেব্রাল কর্টেক্স মাঝখানে কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত থাকে। কথা বুঝতে পারছেন? তো আমাদের বাম সাইড, আমাদের বডির বাম সাইড কন্ট্রোল করে ডান সাইডের সেরেব্রাল কর্টেক্স, আর ডান সাইড কন্ট্রোল করে বাম সাইডের সেরেব্রাল। বেশিরভাগ মানুষই কিন্তু ডান হাতি বা ডান সাইড দিয়ে কাজ, জন্মসূত্রে ডান সাইড দিয়ে কাজ করতে ভালোবাসে। এর কারণ হচ্ছে জন্মসূত্রে আমাদের ব্রেনের লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার অধিকাংশ মানুষের ক্ষেত্রে জেনেটিক্যালি ডোমিনেন্ট। কথা বুঝতে পারছেন? অধিকাংশ মানুষের ক্ষেত্রে। তো এই জন্যই বলা হয় যে কোনটা ডোমিনেন্ট। তাহলে যেহেতু আমরা বেশিরভাগ মানুষ ডান হাতি এবং ডান সাইড কন্ট্রোল করে বাম সাইডের সেরেব্রাল কর্টেক্স, তাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারটা ডোমিনেন্ট। কিছু ফাংশনাল ডিফারেন্ট থাকে। তো এক্ষেত্রেও প্যারাটাল ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট লোবের দুইটা ফাংশন, স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন এবং কনস্ট্রাকশনাল স্কিল। স্প্যাশিয়াল ওরিয়েন্টেশনটা প্যারাটাল নন ডোমিনেন্ট যদি ড্যামেজ হয়, তাহলে স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন বা স্পেস ওরিয়েন্টেশন আর থাকে না। এটাকে আমরা বলি স্প্যাশিয়াল ডিসওরিয়েন্টেশন বা স্প্যাশিয়াল ডিসওরিয়েন্টেশন বলি। স্প্যাশিয়াল, তার ড্যামেজ হলে কি বলি? ডিসওরিয়েন্টেশন। ফাংশনটা খালি জানতে হবে। আর কনস্ট্রাকশনাল স্কিল ড্যামেজ হলে সেক্ষেত্রে আমরা কি বলি? কনস্ট্রাকশনাল স্কিল ড্যামেজ হলে আমরা বলি কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া। ওকে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস আমরা যদি খেয়াল করি, কারো যদি স্পেসে হাত কোথায় পা কোথায় এটা যদি না জানে, কেউ কোনো জামা কাপড় পরতে পারবে না। কারণ জামা কাপড় পরার সময় পুরোটা দেখে দেখে পরা যায় না। বুঝতে পারছেন? তাহলে এই জন্য ড্রেসিংটা তার নষ্ট হয়ে যায়, মানে সে কাপড় চোপড় পরতে পারে না ঠিক মতো। এটাকে বলা হয় ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া। ড্রেসিং অ্যাপ্রাক্সিয়া। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজ ক্যালকুলেশন, এই দুটা ফাংশন ডোমিনেন্ট লোব যদি ড্যামেজ হয় তাহলে নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ড্যামেজ হলে আমরা কি বলবো? ডিসফেসিয়া। আর যদি ক্যালকুলেশন নষ্ট হয় এটাকে আমরা কি বলবো? অ্যাক্যালকুলিয়া। এছাড়াও যদি আমরা বলি আর কি কি ফাংশন, যেমন অ্যাপ্রাক্সিয়া, তারপরে হচ্ছে অ্যাগনোসিয়া, অ্যাগ্নোসিয়া, তারপরে হচ্ছে যদি আমরা বলি আর কি হতে পারে? ডিসফেসিয়া এবং সাথে ডিসলেক্সিয়া। প্যারাটাল ডোমিনেন্ট লোব ড্যামেজ হলে আরেকটা হয় কি? ডিসফেসিয়া, ডিসলেক্সিয়া। ডিসফেসিয়া আর একটা হচ্ছে কি? ডিসলেক্সিয়া। আচ্ছা, ডিসফেসিয়া মানে কি? আমরা ল্যাঙ্গুয়েজ, যেহেতু প্যারাটাল লোবের ফাংশন ডোমিনেন্ট লোবের, ল্যাঙ্গুয়েজ ড্যামেজ হলে সে কথা বলতে পারবে না, ডিসফেসিয়া মানে তাই। ক্যালকুলেশন যেহেতু ফাংশন, তাহলে ক্যালকুলেশন করতে পারবে না। গ্রিক শব্দের অর্থ হচ্ছে নট, ক্যালকুলেশন আগে লাগাই দিয়ে অ্যাক্যালকুলিয়া হয়ে গেছে। অ্যাপ্রাক্সিয়া মানে কি? অ্যাপ্রাক্সিয়া মানে হচ্ছে তার সেন্সরি মোটর সবই ভালো আছে, তো সেন্সরি মোটর সব ভালো থাকার পরেও সে কোনো কমপ্লেক্স কাজ করতে পারে না, এটাকে বলা হয় অ্যাপ্রাক্সিয়া। অ্যাগনোসিয়াটা কি? চেনা চেনা জিনিস কিন্তু তবু চিনতে পারছে না, এটাকে বলা হয় অ্যাগনোসিয়া। ডিসলেক্সিয়া মানে কি? ডিসলেক্সিয়া মানে হচ্ছে অতীতে কোনো কমপ্লেক্স কাজ করতে পারতো সে, কিন্তু যেমন কিরকম যে সে এখন রিডিং রাইটিং এই ফাংশনগুলো সে পারছে না। রিডিং রাইটিং একটা কমপ্লেক্স, মানে লার্নিং ডিফিকাল্টিস, তাকে কোনো কিছু শেখানো যায় না। ইনএবিলিটি টু লার্ন সামথিং, এটাকে বলা হয় ডিসলেক্সিয়া। ইন স্পাইট অফ হ্যাভিং, মানে তার সব ভালো আছে, তার সেন্সরি ফাংশন, মোটর ফাংশন ভালো আছে, কিন্তু তাকে নতুন কোনো কিছু শেখানো যায় বা লার্নিং ডিফিকাল্টি, এটাকে বলা হয় ডিসলেক্সিয়া। এটা নিয়ে আমির খানের তারে জামিন পার মুভি অনেকেই হয়তো দেখে থাকবেন। ডিসলেক্সিয়া, হ্যাঁ, অ্যাগনোসিয়া, অ্যাপ্রাক্সিয়া, অ্যাক্যালকুলিয়া, ডিসফেসিয়া, তাহলে এই শব্দগুলো প্যারাটাল ডোমিনেন্ট লোব ড্যামেজ হলে হয়, এটা মাথায় রাখতে। প্যারাটাল নন ডোমিনেন্ট লোব ড্যামেজ হলে যেহেতু ফাংশন ছিল স্পেশাল ওরিয়েন্টেশন, এই জন্য স্পেশাল ডিসওরিয়েন্টেশন, কনস্ট্রাকশনাল স্কিল, এই জন্য কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া, আর সাথে ড্রেসিং অ্যাপ্রাক্সিয়াটা হবে। তাহলে প্যারাটাল লোব ড্যামেজ হলে এই জিনিসগুলো হয়, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু খেয়াল করতে হবে আমাদের প্যারাটাল লোব এবং প্যারাটাল লোবের ডিসফাংশন গুলো। আচ্ছা, এখন যদি আমরা একটু খেয়াল করি, আমাদের প্যারাটাল লোব পর্যন্ত হয়েছিল, এখন টেম্পোরাল লোব। আচ্ছা, টেম্পোরাল ডোমিনেন্ট এবং আরেকটা কি? টেম্পোরাল নন ডোমিনেন্ট। টেম্পোরাল ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্টের তিনটা ফাংশন একই রকম। একটা হচ্ছে অডিশন,
স্মেল ব্যালেন্স, অডিশন স্মেল ব্যালেন্স একই রকম। আর শুধু ডোমিনেন্ট লোব হওয়ার কারণে দুইটা ফাংশন ডোমিনেন্ট লোবে, যেমন ভার্বাল মেমোরি হবে ডোমিনেন্ট আর নন ভার্বাল নন ডোমিনেন্ট। নন ডোমিনেন্টে কি হবে? নন ভার্বাল মেমোরি। নন ভার্বাল মেমোরি সবই শিটে আছে, কেউ তুলা খালি রিক্যাপিচুলেট করবেন, একটু জিনিসটা একটু আপনি ব্রেনের একটু আন্দোলিত করবেন। অডিশন স্মেল ব্যালেন্স, তারপরে এখানে ভার্বাল মেমোরি, ওখানে নন ভার্বাল মেমোরি। এখানে হচ্ছে ডোমিনেন্ট লোবে ল্যাঙ্গুয়েজ। দেখেন ল্যাঙ্গুয়েজ এমন একটা ফাংশন আমরা ফ্রন্টাল লোবে পাইছি, প্যারাটাল ডোমিনেন্টে পাইছি, আবার টেম্পোরাল ডোমিনেন্টেও পাচ্ছি। আর এখানে হবে কি, নন ডোমিনেন্ট লোবে হবে হচ্ছে মিউজিক্যাল স্কিল, মানে গানের যে মেলোডি, পিচ, পারসেপশন, এগুলো আসলে মিউজিক্যাল স্কিল হিসেবে ধরা হয়। মেলোডি, একটা গানের মেলোডি বুঝতে পারা, পিচ বুঝতে পারা। অনেকে গান গায় কি কবিতার সুরে, মেলোডি, পিচ, পারসেপশন। এই ক্ষেত্রে বাংলাদেশে আপনি হিরো আলমের দিকে তাকাতে পারেন, সে মনে করেন সব সং একই প্যাটার্নে গায়, নিজস্ব একটা সুরে গায়, তো তার মেলোডি এবং পিচ পারসেপশন সবচেয়ে ভালো, তার টেম্পোরাল নন ডোমিনেন্ট লোব সবচেয়ে ভালো। অনেকে আবার ভাববেন যে ভাবছি যে হয়তো টেম্পোরাল নন ডোমিনেন্টে তার একটা টিউমার আছে কিনা সন্দেহ করছে। আসলে মানে কিছু কিছু মানুষের মিউজিক্যাল স্কিল দেখলে তখন আপনার মনে হবে যে তার কোথায় ব্রেনের কোন অংশে ডিসফাংশন থাকতে পারে, টেম্পোরাল নন ডোমিনেন্ট লোবে। তো অডিশন স্মেল ব্যালেন্স, এই তিনটা যেহেতু কমন ফাংশন, তাহলে অডিশন স্মেল ব্যালেন্স ডোমিনেন্ট লোবে ড্যামেজ হোক বা ইসে হোক, আমরা এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, শুধুমাত্র ডিসফাংশন নিয়ে মাথা ঘামাচ্ছি। সেটা কি? অডিশন স্মেল ব্যালেন্সের এখানে ভার্বাল মেমোরি, টেম্পোরাল ডোমিনেন্ট লোবের ফাংশন যেহেতু ভার্বাল মেমোরি, তাহলে কি হবে? ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি হবে, ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি শুধু ডোমিনেন্ট লোবে। আর যেহেতু ল্যাঙ্গুয়েজ ড্যামেজ হতে পারে, তাহলে ল্যাঙ্গুয়েজ ড্যামেজ হলে কি বলবো? ল্যাঙ্গুয়েজ ফাংশন ড্যামেজ হলে এটাকে আমরা কি বলি? অ্যাফেসিয়া বা ডিসফেসিয়া। আর এখানে হয় রিসেপটিভ টাইপ অ্যাফেসিয়া, রিসেপটিভ, কারণ এখানে থাকে টেম্পোরাল লোবে থাকে ভার্নিক্স স্পিচ এরিয়া, রিসেপটিভ অ্যাফেসিয়া হয়। আচ্ছা, ডিসলেক্সিয়া হয় এর সঙ্গে একটা নতুন শব্দটা, এটা এর আগেও আমরা দেখছি, প্যারাটাল ডোমিনেন্টেও দেখছি, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মানে কি? ইনএবিলিটি টু লার্ন সামথিং। এটা নিয়ে আমি মুভির কথাই বললাম, আবারও বলতেছি, হ্যাঁ মনে রাখেন, তাহলেই হবে। আচ্ছা, তাহলে ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি, রিসেপটিভ অ্যাফেসিয়া, ডিসলেক্সিয়া, এই তিনটা জিনিস শুধু টেম্পোরাল লোব ডোমিনেন্ট লোব ড্যামেজ হলে হয়। আচ্ছা, টেম্পোরাল নন ডোমিনেন্ট লোব ড্যামেজ হলে কি হয়? অন দ্য আদার হ্যান্ড, নন ভার্বাল মেমোরি, ইম্পেয়ার্ড নন ভার্বাল মেমোরি, ইম্পেয়ার্ড মিউজিক্যাল স্কিল। তাহলে ইম্পেয়ার্ড শব্দটা লাগাই দিলেই নন ডোমিনেন্ট লোব শেষ। ইম্পেয়ার্ড নন ভার্বাল মেমোরি, ইম্পেয়ার্ড ফাংশনের সাথে ইম্পেয়ার্ড লাগাই দিলে নন ডোমিনেন্ট লোবের ফাংশন দুইটা শেষ। এখন কমন ফাংশন কিন্তু বলিনি, প্যারাইটাল লোবের ক্ষেত্রেও কমন ফাংশন কি বলছিলাম, যে কমন ফাংশন হচ্ছে এদিক দিয়ে বডির যত সেন্সরি ইনফরমেশন সব কোথায় যায়? প্যারাইটাল লোবে যায়। তাহলে প্যারাইটাল লোবে কমন ডিসফাংশন, কমন প্রবলেম বা কমন সমস্যা, প্যারাইটাল লোব যেটা ডোমিনেন্ট হোক কমন ডিসফাংশন কি? কমন ডিসফাংশন, এই কমন ডিসফাংশনই দেখেন প্যারাইটাল লোবের ডোমিনেন্ট এবং নন ডোমিনেন্ট বরাবর দুইবার লিখছে। প্যারাইটাল ডোমিনেন্ট বরাবর ইফেক্ট অফ ড্যামেজ অ্যাসোসিয়েট শিটে খেয়াল করেন, অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন বরাবর ডোমিনেন্ট বরাবর লিখছে, আবার নন ডোমিনেন্ট বরাবরও লিখছে, একই কথাগুলোই খেয়াল করছেন। যে আমরা কিন্তু টেম্পোরালের থেকে আবার প্যারাইটালে যাচ্ছি, কমন মানে প্যারাইটাল লোবের সেটা ডোমিনেন্ট হোক নন ডোমিনেন্ট হোক, কমন ডিসফাংশন কি আমরা টেম্পোরালেরও কমন ডিসফাংশন দেখব। কমন ডিসফাংশনটা কি? সেখানে দুইবার লিখছে, মানে অ্যাসোসিয়েটেড ফিজিক্যাল সাইন বরাবর কমন ডিসফাংশন দুইবার লিখছে। প্যারাইটাল লোবের যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন কি, এদিক দিয়ে যত সেন্সরি ইনফরমেশন যায় সব কোথায়? প্যারাইটাল। তার কোনো সেন্সরি ইনফরমেশন সে পাবে না। তার ডান হাতে যদি একটা আপনি ছুরি দিয়ে কেটেও ফেলেন তাহলে বুঝতে পারবে না, অপোজিট বাম সাইডের প্যারাইটাল লোব, অথবা বাম সাইডে যদি আপনি ডান সাইডের প্যারাইটাল লোব যদি সমস্যা হয় তাহলে বাম সাইডে চাকু দিয়ে ছুরি দিয়ে কাটলেও সে আর টের পাবে না। তাহলে কন্ট্রাল্যাটারাল পুরাপুরি সেন্সেশন লস্ট হয়ে যায়, এটাকে বলা হয় কন্ট্রাল্যাটারাল হেমি সেন্সরি লস। এছাড়াও সেন্সেশনের আরো কিছু মডালিটিস নষ্ট হয়, যেমন অ্যাস্টেরিওগনোসিস, তারপর হচ্ছে গ্রাফেস্থেসিয়া, আচ্ছা এছাড়া কি অ্যাস্টেরিওগনোসিস, অ্যাগ্রাফেস্থেসিয়া মানে কি আমি একটু বলে নিই। অ্যাস্টেরিওগনোসিস হচ্ছে চোখ বন্ধ করে টাচ করা কোনো জিনিস টাচ করে বলার যে ক্ষমতা, এটাকে বলা হয় 3D অবজেক্ট, যেমন এটা গোল,
এটা চার কোণাকার, মানে চোখ বন্ধ করে টাচ করে বলার ক্ষমতাটাকে বলা হয় স্টেরিওগনোসিস। কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেলে এটাকে বলা হয় অ্যাস্টেরিওগনোসিস। আচ্ছা, আপনি আর একটা জিনিস হচ্ছে অ্যাগ্রাফেস্থেসিয়া। চোখ বন্ধ করা অবস্থায় আপনার হাতের উপর কেউ যদি এক টান দেয়, দুই টান দেয়, আপনি বুঝতে পারেন না, এই যে বোঝার ক্ষমতা, এটাকে বলা হয় গ্রাফেস্থেসিয়া। কোনো কারণে এটা ড্যামেজ হয়ে গেলে এটাকে বলা হয় অ্যাগ্রাফেস্থেসিয়া। তাহলে স্টেরিওগনোসিস ক্ষমতাটাও নষ্ট হয়ে যায়, গ্রাফেস্থেসিয়া ক্ষমতাটাও নষ্ট হয়ে যায়। এই দুইটাকেই বলা হয় স্টেরিওগনোসিস এন্ড অ্যাগ্রাফেস্থেসিয়া। আর একটা হয় কি কমন ডিসফাংশন, সেটা হচ্ছে বডির অপোজিট সাইড থেকে এই প্যারাইটাল লোব যদি কমনলি ড্যামেজ হয়, অপোজিট সাইড থেকে কিছু সে সমস্যা পাবে, সেটা হচ্ছে কি তার ভিজুয়াল প্রবলেম হবে। ভিজুয়াল ফিল্ডকে আমরা জানি দুইটা ভাগ, একটা হচ্ছে টেম্পোরাল ফিল্ড আর একটা হচ্ছে ন্যাজাল ফিল্ড। এই দুইটা ভাগকে চার ভাগ করলে যে কোনো একটা ফিল্ড, যেমন কন্ট্রাল্যাটারাল, সেক্ষেত্রে কি ড্যামেজ হয়, কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস লোয়ার কোয়াড্রেন্ট। আমরা ভিজুয়াল পাথওয়ে পড়বো, এই যেমন চারটা ফিল্ডের নিচের দিকের যে কোনো একটা, এটাকে বলা হয় কোয়াড্রেন্ট অ্যানোপিয়া এবং লোয়ার কোয়াড্রেন্ট। প্যারাইটাল লোব ড্যামেজ হলে হয় কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া, লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া, কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। আচ্ছা, আর যদি টেম্পোরাল লোব হয় তাহলে কি সেই ক্ষেত্রে কমন ডিসফাংশন প্যারাইটাল লোবের ক্ষেত্রে যেমন লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া, আর যদি অন দ্য আদার হ্যান্ড টেম্পোরাল লোব হয় সেক্ষেত্রে কমন ডিসফাংশনের মধ্যে আসবে কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস আপার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। আমরা টেম্পোরাল লোবের কমন এবার আসবো, আমরা টেম্পোরাল লোবের কমনে আসতেছি। দেখেন, এটা তো আমরা প্যারাইটাল বলে ফেললাম কমন ডিসফাংশন, এবার টেম্পোরাল লোবের কমন ডিসফাংশনটা দেখবো। টেম্পোরাল লোবের কমন ডিসফাংশন তেমন কিছু না, ওই শুধু ভিজুয়াল পাথওয়েটাই, ভিজুয়াল পাথওয়ের ফাইবারটা দিক দিয়ে যাওয়ার সময় কিছুটা প্যারাইটাল টেম্পোরাল হয়ে অক্সিপিটালে যায়। তাহলে কমন ডিসফাংশন, সেটা ডোমিনেন্ট হোক নন ডোমিনেন্ট হোক, কি টেম্পোরাল লোব ড্যামেজ হলে একটাই শব্দ, সেটা কি টেম্পোরালের কমন ডিসফাংশন কি, কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস আপার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া, আপার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। যেহেতু প্যারাইটাল লোবের সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন কি, সেন্সেশন, সমস্ত সেন্সেশন রিসিভ করা, তো কোনো কারণে প্যারাইটাল লোব ড্যামেজ হলে সেখানে সিজার হয়, ফোকাল সেন্সরি সিজার। মনে রাখা সহজ, যেহেতু সেন্সেশন তাই সেন্সরি সিজার। আর প্যারাইটাল লোবের ফাংশনটা দেখেন একটু কমপ্লেক্স ফাংশন, সব ধরনের ফাংশনই করে, কখনো অডিশন, কখনো স্মেল, ব্যালেন্স। এই কারণে টেম্পোরাল লোব ড্যামেজ হলে এখানে একটা হ্যালুসিনেশন হয়, সেটা কমপ্লেক্স হ্যালুসিনেশন, কমপ্লেক্স হ্যালুসিনেশন হয় কারো যদি টেম্পোরাল লোব ড্যামেজ হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কমন। তাহলে কমন ডিসফাংশন প্যারাইটাল টেম্পোরালের ক্ষেত্রে আমরা পড়লাম, আর ফ্রন্টালের ক্ষেত্রে এরকম ডোমিনেন্ট নন ডোমিনেন্ট ভাগ নাই, সে কারণে ড্যামেজ এবং সরাসরি ফাংশন পড়লেই সমস্যা শেষ। আর একটাই ফাংশন বাকি আছে, অক্সিপিটাল লোব। তাহলে অনেকক্ষণ সময় লাগলো এই বক্সটা পড়তে, মোর দেন আধা ঘন্টা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট বক্স। আপনি দেখবেন যে অন্যান্য টপিক্সের সাথে এই টপিক্স থেকে প্রায় 2টা 3টা 4টা করে প্রশ্ন আসছে। অক্সিপিটাল লোবের একটা ইম্পর্টেন্ট ফাংশন সেটা হচ্ছে কি, আমাদের সমস্ত ভিজুয়াল ইনফরমেশনটাকে প্রসেস করা, মানে দেখা। আর কোনো কারণে ড্যামেজ হলে কি হয় সেটা আমরা ভিজুয়াল কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস হেমিয়ানোপিয়া হয়, এটা আমরা পরে আবার দেখবো, এই জন্য আর অক্সিপিটাল লোবের ফাংশন বললাম না। আচ্ছা, আমরা চলে আসবো নেক্সট পেজ, সরাসরি পেজ চলে আসবো আমরা পেজ 7-এ। আচ্ছা, পেজ 7-এ চলে আসবো, ঠিক আছে, পেজ 7-এ চলে আসতেছে। হ্যাঁ, তাহলে পেজ 7-এ চলে আসতেছে আমরা। এখানে আমরা পেজ 7-এ আমরা দেখলাম যে একটা, যখন আমরা নার্ভাস সিস্টেম মানে তো অনেক বড় জায়গা, সেখানে সেরেব্রাল কর্টেক্স একটা পার্ট, সেই সেরেব্রাল কর্টেক্স একটা বড় জায়গার মধ্যে ছিলাম। এখন পুরো নার্ভাস সিস্টেমের গাঠনিক ইউনিট কি, আসলে নিউরন, তাই না? এরকম একটা সেল বডি বা নিউক্লিয়াস থাকে নিউরনে, এরকম কিছু প্রসেস থাকে। আচ্ছা, কিছু প্রসেস এরকম, একটা কাভারিং থাকে, তাই না? এটাই তো অনেকটা নিউরনের মতো, তাই না? তো এই প্রসেসের, এটা তো সেল বডি, এর যে প্রসেস গুলো সেগুলোকে নিউরাইটস বলে। এই প্রসেসটা ছোট হলে তখন তার নাম হয় ডেনড্রাইট। আর প্রসেসটা দেখেন একটা সেল বডি থেকে বড় প্রসেস বের হয়ে গেছে, এরকম বড় প্রসেস হলে তার নাম হয় অ্যাক্সন। তো ডেনড্রাইট বা অ্যাক্সন এগুলো আসলে ইসের উপর নির্ভর করে, সাইজের উপর। প্রসেস ছোট হলে ডেনড্রাইট, প্রসেস লং হলে অ্যাক্সন। অ্যাক্সনে অনেক সময় কাভারিং থাকে, এরকম একটা মাইলিন শীট বা ঢেউ খেলানো একটা শীট থাকে। তো মূলত আমরা যদি বলি কিছু বেসিক কথাবার্তার মধ্যে, যেমন একটা সেল বডি
এটাই মূলত একটা নিউরনের প্রধান স্ট্রাকচার। তো এখান থেকে প্রসেস একটা না দুইটা, এটার উপর ভিত্তি করে অ্যাকর্ডিং টু দেয়ার প্রসেস দে ক্যান বি ডিভাইডেড ইনটু 3। যদি একটা প্রসেস হয় তাহলে ইউনিপোলার, যদি দুইটা প্রসেস হয় তখন তার নাম বাইপোলার, আর যখন দুইয়ের অধিক প্রসেস হয় তখন তার নাম হয় মাল্টিপোলার। যেমন এখানে দেখেন একটা সেল বডি, তার প্রসেসটা কি এরকম দেখতে, আর একটা দুইটা মনে হচ্ছে তাই না? একটা সেল বডি থেকে এখানে কয়টা প্রসেস বের হয়েছে? দুইটা। কিন্তু না, দুইটা দেখতে মনে হলেও সেল বডির থেকে বের হয়েছে কিন্তু মাত্র একটা। এখানে সেল বডি থেকে বের হয়েছে মাত্র প্রসেস কোনটা? একটাই। পরে সেটা 2 ভাগ হোক 3 ভাগ হোক সেটা দেখার বিষয় না। সেল বডি থেকে যেহেতু বের হয়েছে একটা, সেটার নাম হচ্ছে ইউনিপোলার। সেল বডি থেকে বের হলে দুইটা, তার নাম বাইপোলার। অনেকগুলো বের হলে মাল্টিপোলার। উদাহরণগুলো ঠিক পেজ 7 এভাবে দেওয়া আছে, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলারের উদাহরণ মুখস্থ করতে হবে। তো বাইপোলারের উদাহরণগুলো মনে রাখা সহজ। আমাদের বডির যত স্পেশাল সেন্সরি নিউরন সবগুলো বাইপোলার। যেমন আমরা স্পেশাল সেন্স কোনগুলো, যেমন আমরা চোখে দেখতেছি, এটা হচ্ছে আমাদের ভিশন। এই ভিশনটার জন্য রেটিনা রড এন্ড কোন সেল, তো এটা একটা স্পেশাল সেন্সরি রিসেপ্টর। আমরা যে গন্ধ নিচ্ছি অলফ্যাক্টরি এপিথেলিয়ামের মাধ্যমে, সেটাও একটা স্পেশাল সেন্সরি রিসেপ্টর। আমরা যে শুনছি হেয়ার সেল অফ দ্য ককলিয়া এন্ড ভেস্টিবুলার সেল, এটাও একটা স্পেশাল সেন্সরি। তাহলে এগুলো সবই উদাহরণ হচ্ছে বাইপোলার নিউরনের। যে এগুলো সবই কিসের উদাহরণ? বাইপোলার নিউরন। আর ইউনিপোলার নিউরনের উদাহরণ তিনটা, একটা হচ্ছে মেসেনসেফালিক নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, তারপর হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া, আর একটা হচ্ছে ক্র্যানিয়াল নার্ভ গ্যাংলিয়া। সবই কিন্তু পেজ 7 এ দেওয়া আছে উদাহরণে। হ্যাঁ, তাহলে ইউনিপোলার এবং বাইপোলারের উদাহরণ আমরা মুখস্থ করবো। আর মাল্টিপোলার হচ্ছে যেগুলো, বাকিগুলো সবই দ্য এক্সাম্পলস অফ মাল্টিপোলার নিউরন। বাকি সব কিসের উদাহরণ? মাল্টিপোলার নিউরনের উদাহরণ। ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার। নিচে আরেকটা উদাহরণ দেওয়া আছে, দেখেন, অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ নিউরন, গলগি টাইপ 1, গলগি টাইপ 2। আচ্ছা, গলগি টাইপ 1টা কি? যেই নিউরনের প্রসেসটা অনেক লং সেগুলোকে বলা হয় গলগি টাইপ 1, এবং গলগি টাইপ 1 হচ্ছে তুলনামূলক সংখ্যায় কম। মানে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নিউরনের মধ্যে গলগি টাইপ 1 এর সংখ্যা কম এবং তার এক্সনটা লং, ফিউয়ার ইন নাম্বার, লং এক্সন। আর গলগি টাইপ 2 যদি আমরা বলি, গলগি টাইপ 2 হচ্ছে নিউরনটা কিরকম? তাদের সংখ্যা বেশি, লার্জার ইন নাম্বার, সাথে তাদের প্রসেসটা কি বা এক্সনটা কি? শর্ট। উদাহরণগুলো আমরা যদি মনে রাখতে চাই, গলগি টাইপ 1 এর উদাহরণগুলো সবগুলো ভিআইপি। যেমন আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেরেব্রাল কর্টেক্সের সবচেয়ে ভিআইপি সেল হচ্ছে পিরামিডাল সেল, সেরেবেলামের সবচেয়ে ভিআইপি সেল হচ্ছে পার্কিনজি সেল, স্পাইনাল কর্ডের স্পাইনাল সেকশনের সবচেয়ে ভিআইপি সেল হচ্ছে অ্যান্টেরহর্ন সেল অফ স্পাইনাল কর্ড। আবার যদি আপনি আসেন গলগি টাইপ 2 তে আসেন, গলগি টাইপ 2 এর মধ্যে উদাহরণগুলো কিসের? গলগি টাইপ 2, গলগি টাইপ 2 তে বাকি যেগুলো উদাহরণ, সেরেব্রাল এবং সেরেবেলার কর্টেক্সের, রেটিনার বাকি সেলগুলো, দিস আর এক্সাম্পলস অফ গলগি টাইপ 2। তাহলে আমরা এই বেসিকটা মনে রাখবো এবং সরাসরি আমরা আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে পেজ 18-তে। এই বেসিকটার সাথে পেজ 18 নার্ভ ফাইবারের একটা বেসিক পার্থক্য আছে, আমরা পেজ 18-তে মানে একটু দেখব। যেমন দেখেন, অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন আমরা যদি বলি যে সেল বডি এইটা, আর স্ট্রাকচার, এই প্রসেসগুলো হচ্ছে এগুলো, তাই না? তো অনেকগুলো প্রসেস এক জায়গায় কালেক্টেড হলে তখন সেটাকে আমরা বলি কখনো নার্ভ ফাইবার, কখনো নার্ভ ট্র্যাক্ট, কখনো বা বলি লেমনিসকাস। তাহলে মানে এই সেল বডির কালেকশনটাকে কি বলি? মানে একটা নিউরনের তো দুইটা ভাগ, সেল বডি আর প্রসেস, তাই না? তো আমরা এটা সহজে একটা বেসিক আকারে লিখি, কালেকশন অফ সেল বডি, কালেকশন অফ সেল বডি, অনেকগুলো সেল বডি এক জায়গায় হলে সেল বডিজ ইন, আমাদের যদি সেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হয়, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমরা কি বলি? গ্যাংলিয়া। কালেকশন অফ সেল বডিজ ইন পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইজ কল্ড গ্যাংলিয়া। এই কালেকশন অফ সেল বডি যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হয় তখন তাকে আমরা বলি নিউক্লিয়াস। এই বেসিক গুলো লিখে রাখেন আর পেজ 18টা খুলে রাখেন, নিউক্লিয়াস। আচ্ছা, কালেকশন অফ প্রসেসেস, প্রসেসের কালেকশনটাকে আমরা অন দ্য আদার হ্যান্ড কি বলি? কালেকশন অফ প্রসেসেস ইন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, প্রসেসের কালেকশনটাকে আমরা বলি, কখনো বলি কি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে বলি আমরা কি? নার্ভ ফাইবার। প্রসেসের কালেকশনটাকে কি বলি? যে সেটা একজন হোক ডেনড্রাইটের, একসাথে অনেকগুলো বান্ডল হলে ফাইবার প্রসেস এক জায়গায় হলে আমরা কি বলি? নার্ভ ফাইবার। এই শব্দটা আপনারা শুনে থাকবেন, নার্ভ ফাইবার তো অসংখ্যবার শুনছেন। কালেকশন অফ প্রসেসেস ইন স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে হলে আমরা এই প্রসেসগুলোকে বলি, নাম কিন্তু জায়গা অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। নার্ভ ফাইবার তখন তার নাম হবে স্পাইনাল কর্ডে কি হবে?
নার্ভ ট্র্যাক্ট, ট্র্যাক্ট আপনার ট্র্যাক্টের নামও শুনছেন, ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ আমরা আসবো ট্র্যাক্ট অফ গলে আসবো, ট্র্যাক্ট অফ বুর্দাকে আসবো, তাই না? নাম শুনছেন না এরকম, নার্ভ ট্র্যাক্ট। আর এই প্রসেস গুলাই যখন ব্রেনে ঢুকে তখন তার নাম হয়ে যায় কি লেমনিসকাস, লেমনিসকাস, লেমনিসকাস। যদি আপনার একটু অসুবিধা হয় তাহলে দেখেন লেমনিসকাস, কি বলে লেমনিসকাস, লেমনিসকাস, হ্যাঁ, কালেকশন অফ প্রসেসেস ইন ব্রেন called lemniscus, collection of processes in brain called lemniscus, collection of processes in spinal cord, nerve tract এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হলে আমরা বলি নার্ভ ফাইবার। এই বেসিকটা ইম্পর্টেন্ট। এবং পেজ 18 দেখেন এই নার্ভ ফাইবার নিয়ে ডিসকাস করা আছে। তাহলে একটা নার্ভ ফাইবার, যেমন এই যে একটা নার্ভ ফাইবার একটা প্রসেস, এই নার্ভ ফাইবারের কাজটা কি? ইম্পালসটাকে ট্রান্সমিট করা। তো কত জোরে নার্ভ ফাইবার দিয়ে ইম্পালসটা ট্রান্সমিট হবে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, এটা নির্ভর করে নার্ভের দুইটা জিনিসের উপর, এই নার্ভ ফাইবারটা কতটুকু মোটা, থিকনেস, আর একটা হচ্ছে এই নার্ভ ফাইবারের প্রেজেন্স অফ মায়োলিন শীথ, মায়োলিন শীথটা আছে কিনা। দেখেন এই কথাটাই বলা আছে পেজ 18 উপরের দিকে, ফ্যাক্টর ডিটারমাইনিং দ্য স্পিড অফ কন্ডাকশন অফ নার্ভ ইম্পালসেস থ্রু দ্য নার্ভ ফাইবার। কথাটা এরকম হলে পুরোপুরি কমপ্লিট হতো। তো এখানে বলছে দুইটা ফ্যাক্টর, থিকনেস অফ নার্ভ ফাইবার, 2 নম্বরে বলছে প্রেজেন্স অফ মায়োলিন শীথ। মায়োলিন শীথ থাকলে সেটা কত গুণ জোরে যায়? 50 টাইমস ফাস্টার। কত গুণ জোরে যায়? 50 টাইমস ফাস্টার। এই কথাটা কিন্তু লেখা আছে, মায়োলিনেটেড axon conducts up to 50 times faster than the fastest unmyelinated fiber। তাহলে এটা লেখা আছে যেভাবে কিন্তু পড়ে ফেলতে হবে যে স্পিড অফ কন্ডাকশন নার্ভ ফাইবার নির্ভর করে দুইটা জিনিস, একটা থিকনেস আর একটা হচ্ছে কিসের উপর? প্রেজেন্স অফ মায়োলিন শীথ। মায়োলিন শীথ থাকলে কত গুণ জোরে যায়? 50 গুণ দ্রুত যায়। আচ্ছা, নার্ভ ফাইবারের ডায়ামিটার অ্যান্ড কন্ডাকশন ভেলোসিটির উপর নার্ভ ফাইবার আবার বিভক্ত করা হয়েছে। সেটা কিসের উপর? এই আলফা, বিটা, গামা, ডেল্টা, বিটা ফাইবার অ্যান্ড সি। মানে এই ডায়ামিটার এবং কন্ডাকশন ভেলোসিটির উপর ভিত্তি করে নার্ভ ফাইবারকে ভাগ করা হয়েছে কিসের উপর? 3 ভাগে মূলত, এ, বি, সি। তার মধ্যে এ আর বি হচ্ছে মায়োলিনেটেড। মায়োলিনেটেড থাকলে নার্ভ ফাইবারের স্পিড কেন বাড়ে, আর মায়োলিনেশনটা কে করে এটা আমরা একটু লিখি। এই মায়োলিনেশনটা করে হচ্ছে মূলত পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মায়োলিনেশন কে করে? সোয়ান সেল, SCHWANN, সোয়ান সেল। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মায়োলিনেশন করে অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট। আচ্ছা, সোয়ান সেলের রুল কি? একটা সোয়ান সেল একটা পেরিফেরাল নিউরনকে মায়োলিনেট করে, আর একটা অলিগোডেন্ড্রোসাইট 60টা সিএনএস নিউরনকে মায়োলিনেট করে। তো এখানে একটা সোয়ান সেল একটা পিএনএস নিউরনকে মায়োলিনেট করে, এখানে একটা অলিগোডেন্ড্রোসাইট 60টা সিএনএস নিউরনকে মায়োলিনেট করতে পারে। আচ্ছা, এখানে আমরা তাহলে কিভাবে এই জিনিসটাকে অর্গানাইজ করবো যে একটু খেয়াল করি। মায়োলিনেশন থাকলে প্রথমত কি করলো যে 50 গুণ জোরে গেল। কারণ কি? এখানে মাঝখানে নোড অফ র্যানভিয়ার থাকে মায়োলিন শীথের মাঝখানে। এখানে এর ফলে নর্মাল নার্ভ ফাইবারে যে কন্টিনিউয়াস কন্ডাকশন হয়, মায়োলিনেটেড নার্ভ ফাইবারে কন্ডাকশন হয় কিভাবে? সল্টেটরি কন্ডাকশন। তাহলে 2 ধরনের কন্ডাকশন, নার্ভ ইম্পালস, একটা কন্টিনিউয়াস কন্ডাকশন আর একটা হচ্ছে কি সল্টেটরি কন্ডাকশন, কন্টিনিউয়াস কন্ডাকশন আর একটা হচ্ছে সল্টেটরি কন্ডাকশন। এই কথাগুলো ইম্পর্টেন্ট, এই কথাগুলো লিখে নেন। কন্টিনিউয়াস কন্ডাকশন কোথায় হয়? মায়োলিনেটেড নার্ভ ফাইবারে, মায়োলিনেটেড নার্ভ ফাইবারে। আর সল্টেটরি কন্ডাকশন কোথায় হয়? নন মায়োলিনেটেড নার্ভ ফাইবারে। উল্টা হয়ে গেল, হ্যাঁ। কন্টিনিউয়াস কন্ডাকশন হয় নন মায়োলিনেটেড নার্ভ ফাইবারে, আর সল্টেটরি কন্ডাকশন হয় কোথায়? মায়োলিনেটেড নার্ভ ফাইবারে। তাহলে সল্টেটরি কন্ডাকশন কোথায় হয়? মায়োলিনেটেড নার্ভ ফাইবারে। কেন? সল্টেটরি শব্দের অর্থই হচ্ছে ডিগবাজি। দেখেন মায়োলিন থাকার কারণে কি হয়, এই যে এখানে যে নোড অফ র্যানভিয়ার থাকে, এক নোড অফ র্যানভিয়ার থেকে লাফায় আর এক নোড অফ র্যানভিয়ারে যায়, লাফায় ইম্পালস গুলো যায়। এই কারণে ইম্পালসটা কি হয়? সল্টেটরি কন্ডাকশন এবং দ্রুত যায়। কত গুণ জোরে? 50 গুণ জোরে। নর্মালদের চেয়ে 50 গুণ দ্রুত যায় এই সল্টেটরি কন্ডাকশন, যেটা মায়োলিনেটেড নার্ভ ফাইবারে হয়। আর এই মায়োলিনেশনটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি করে? সোয়ান সেল। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি করে? অলিগোডেন্ড্রোসাইট। এটা একটা নিউরোগ্লায়াল সেল, একটা অলিগো, জিও দেখেন অনেকটা 60-র মতো দেখায়, যাতে ভুল না হয় এই জন্য আপনি অলিগো মনে রাখবেন। একটা অলিগোডেন্ড্রোসাইট 60টা সিএনএস নিউরনকে মায়োলিনেট করতে পারে। এই কথাগুলোর প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই জন্য ব্রেনে যদি কোনো নিউরোগ্লায়াল সেল টিউমার হয় খুব দ্রুত র্যাপিড স্প্রেড করে এবং রোগীর প্রগনোসিস অত্যন্ত খারাপ হয়। তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য ডায়ামিটার অ্যান্ড কন্ডাকশন ভেলোসিটি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মায়োলিনেশন করে কে? সোয়ান সেল।
আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মাইলিনেশন কে করে? অলিগোডেন্ড্রোসাইট। ঠিক আছে, তাহলে এরকম কন্টিনিউয়াস কন্ডাকশন এবং সল্টেটরি কন্ডাকশন আমরা ক্লিয়ারলি উই শুড নোটিস। হ্যাঁ, এখন অ্যাকর্ডিং টু দ্য ডায়ামিটার অ্যান্ড কন্ডাকশন ভেলোসিটি এটা ভাগ হতে পারে কিভাবে? এ আলফা, এ বিটা। এটা আমরা ফাইবারে এবিসি দেখছে দুই ধরনের। এই নার্ভ ফাইবারটা মাইলিনেটেড, সি ফাইবারটা হচ্ছে নন মাইলিনেটেড। তাহলে আমরা এইটা এখন পড়বো ক্লাসিফিকেশনটা। হ্যাঁ, তাহলে এ আলফা এটা মুখস্থের বিষয়, শুধু ওখানে জানার বিষয় হচ্ছে কি এ আর বি হচ্ছে মাইলিনেটেড, সি হচ্ছে নন মাইলিনেটেড। কিন্তু ডায়ামিটার কন্ডাকশন ভেলোসিটির ভ্যালুগুলো মুখস্থ করতে হবে না, শুধু মনে রাখবেন ডায়ামিটার এবং এর যে কন্ডাকশন ভেলোসিটি কি হচ্ছে, বক্স অনুযায়ী আস্তে আস্তে নিচের দিকে কমে যাচ্ছে। ডায়ামিটারও কমতেছে, কন্ডাকশন ভেলোসিটিও আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই এবিসি বক্স বরাবর ডায়ামিটার কি হচ্ছে, সবচেয়ে এরকম ভাবে কমতেছে। আর কি হচ্ছে, ডায়ামিটারও কমতেছে, কন্ডাকশন ভেলোসিটিও কমতেছে, দুইটাই কমতেছে। তাহলে এই বক্সে সবার নিচে যার অবস্থান সি ফাইবার, তার ডায়ামিটার এবং কন্ডাকশন ভেলোসিটি কি, দুইটাই লোয়েস্ট। সবার উপরে যে অবস্থান এ আলফা, তার কন্ডাকশন ভেলোসিটি এবং ডায়ামিটার কি সবচেয়ে উপরে, হাইয়েস্ট। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর মধ্যে আছে এ আলফা, বিটা, গামা, এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা, তারপরে বি ফাইবার, দেন সি ফাইবার। আর এ আলফা দিয়ে যায় প্রোপায়োসেপশন, সোমাটিক মোটর। সোমাটিক মোটর মানেই সোমাটিক মোটরটা সাপ্লাই দেয় স্কেলেটাল মাসলে, সোমাটিক মোটর টু স্কেলেটাল মাসল, এভাবে আমরা চিন্তা করে নিতে পারি। এ বিটা হচ্ছে টাচ প্রেসার, দেওয়াই আছে এখানে। এ গামা হচ্ছে মোটর টু মাসল স্পিন্ডল। এ ডেল্টা হচ্ছে পেইন টেম্পারেচার। এই পেইনটার পাশে ব্র্যাকেটে লিখতে পারেন শার্প পেইন। এ ডেল্টা দিয়ে যে পেইনটা যায় সেই পেইনটা কি ধরনের পেইন, শার্প পেইন। এ ডেল্টা দিয়ে যে পেইনটা যায়, এ ডেল্টা, এটা কি ধরনের পেইন, শার্প পেইন। আচ্ছা, বি ফাইবারে বি আছে কি প্রি গ্যাংলিওনিক অটোনমিক। বি ফাইবারটা হচ্ছে কি প্রি গ্যাংলিওনিক অটোনমিক। আচ্ছা, আর তারপরে হচ্ছে সি ফাইবার। সি এর দুইটা রুট, একটা হচ্ছে ডর্সাল রুট। ডর্সাল রুট দিয়ে যায় হচ্ছে পেইন টেম্পারেচার। এই পেইনটা হচ্ছে ডিফিউজ পেইন। সি এর ডর্সাল রুট দিয়ে যে পেইনটা যায় সেই পেইনটা হচ্ছে ডিফিউজ পেইন, আর সাথে টেম্পারেচার যায়। আর একটা সি দিয়ে আরেকটা যায় হচ্ছে কি সিম্প্যাথেটিক পোস্ট গ্যাংলিওনিক। পোস্ট গ্যাংলিওনিক বি ফাইবার দিয়ে গেল প্রি গ্যাংলিওনিক, আর সি ফাইবার দিয়ে যাচ্ছে পোস্ট গ্যাংলিওনিক। তাহলে আমরা এটাও চিন্তা করতে পারি যে কোনো অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রি গ্যাংলিওনিক পোর্শনে কোন ধরনের ফাইবার, বি ফাইবার। পোস্ট গ্যাংলিওনিক পোর্শনে কোন ফাইবার, সি ফাইবার। তাহলে এই ভ্যালুগুলো শুধু ফাংশনস গুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, শুধু ফাংশনস গুলো। আচ্ছা, পেজ 19-এ দেখেন এই যে নার্ভ ফাইবার পড়াইলাম, নার্ভ ফাইবারের কিছু প্রপার্টি দেওয়া আছে, 8টা পয়েন্টের নাম দেওয়া আছে। 8টা পয়েন্টের নাম রিডিং দিবেন, পরীক্ষায় বহুদিন আসে না, মানে রিডিং টপিকস, আসলে ইম্পর্টেন্ট টপিকস না, রিডিং টপিকস। সুতরাং রিডিং দিয়ে দিবেন পয়েন্টের নামগুলো। হ্যাঁ, একবার খালি রিডিং দিয়ে দিবেন। এছাড়াও কিছু কথা বলা আছে, দেখেন নার্ভ ফাইবারের ড্যামেজিং, মানে একটা নার্ভ ফাইবারে 3 রকম ভ্যারিয়েবল দেওয়া আছে। একটা হচ্ছে সাসেপ্টিবিলিটি, হাইপোক্সিয়া, প্রেসার, লোকাল, ইম্পর্টেন্ট টপিকস, এটা ট্রিপল স্টার টপিকস। হ্যাঁ, একটা নার্ভ ফাইবারে আপনি অক্সিজেন ডিপ্রাইভ করলেন, নার্ভের ইনজুরি হবে, তাহলে এ ফাইবার আগে ড্যামেজ হবে, বি আগে ড্যামেজ হবে না, সি, এভাবে দেওয়া আছে। তাহলে অক্সিজেন কমে গেলে প্রথমে বি ফাইবার, তারপর এ, তারপর সি, এভাবে দেওয়া আছে। প্রেসারে প্রথমে এ ফাইবার সিরিয়ালি, এ বি সি প্রেসারে। আচ্ছা, আর লোকাল অ্যানাস্থেসিয়া দিলে, সাধারণত লোকাল অ্যানাস্থেসিয়া দিলে সবার লাস্টে ব্লক হয় এ ফাইবার, আর আমরা সাধারণত লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে কাজ করি এ টাইপ ফাইবারের উপরই, মানে এ টাইপ ফাইবার দিয়েই তো পেইন টেম্পারেচার এগুলো যায়। তো আমরা তো এই ব্লক করি। সি ফাইবার তো আসলে থাকে ভিসেরাতে, ভিসেরাল পেইন সেন্সেশন ক্যারি করে সি টাইপ ফাইবার। তো এই কারণে মূলত আমাদের টার্গেটে লোকাল অ্যানাস্থেসিয়া যে কাজগুলো করি সেগুলোতে একটু সময় লাগে। দেখেন এফ টাইপ ফাইবার কিন্তু সবার পরে ব্লক হচ্ছে, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে 1-2 মিনিট ওয়েট করতে হয়, আসলে এটা নিয়ম। লোকাল অ্যানাস্থেসিয়া দিলে তাহলে প্রথমে ব্লক হবে কোনটা, সি, তারপরে বি, তারপরে এ। প্রেসারে কি হচ্ছে তাহলে, প্রেসারে এ বি সি। আচ্ছা, তারপরে হাইপোক্সিয়াতে কি হয়, হাইপোক্সিয়াতে বি ফাইবার, তারপরে এ ফাইবার, তারপর সি। এই ক্রনোলজিটা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে অবশ্যই। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, মনে রাখার মতো বিষয়। একটা নার্ভ ফাইবারে যদি ইনজুরি হয় তাহলে নার্ভ ফাইবারটা ড্যামেজ হবে। কিরকম, এই নার্ভ ফাইবারে যদি প্রক্সিমাল সাইড, ডিস্টাল সাইড যেখানে ইনজুরি হোক, নার্ভ ফাইবারটা কি হবে, আস্তে আস্তে ডিজেনারেশন হবে। নার্ভ ফাইবারের যদি প্রক্সিমাল সাইডে ইনজুরি হয়, আর একটা হতে পারে কি নার্ভ ফাইবারের ডিস্টাল সাইডে ইনজুরি।
যদি নার্ভ ফাইবারের প্রক্সিমাল সাইট ইনজুরি হয় সেক্ষেত্রেও নার্ভটা ডিজেনারেট করে। আর নার্ভের ইনজুরি 3 ধরনের, 3 টাইপস অফ ইনজুরি। এটা আগে লেখেন, নার্ভের ইনজুরি 3 টাইপস। নার্ভের ইনজুরি কিভাবে হতে পারে? 3টা প্যাটার্ন, 3 টাইপস। একটা হচ্ছে নিউরোপ্র্যাক্সিয়া, একটা হচ্ছে নিউরেনটেমেসিস, আর একটা হচ্ছে এক্সোনটেমেসিস। এই 3 রকম। নিউরোপ্র্যাক্সিয়াটা কি? শুধু নার্ভের যে কাভারিং, এই যে কাভারিংটা নার্ভের, এই কাভারিংটা তখন কি হয়? শুধুমাত্র কাভারিংটা ইনজুরি হয়। নার্ভের যে কাভারিংটা, এই শুধুমাত্র কাভারিংটা ইনজুরি হয়, কিন্তু নার্ভের কি স্ট্রাকচারাল, এই স্ট্রাকচারটা ঠিক থাকে। শুধু যে মায়োলিন শীথ কাভারিং সেটার ইনজুরি হয়, বা কাভারিং অনলি মায়োলিন শীথ আর কাভারিং ইনজুরি। হ্যাঁ, এখানে অ্যানাটমি কিন্তু ঠিক থাকে, নো অ্যানাটমিক্যাল ডিসইন্টিগ্রেশন, অনলি মায়োলিন শীথ ইনজুরি। এটাকে বলা হয় নিউরোপ্র্যাক্সিয়া। অনেক সময় নার্ভের প্যারালাইসিসও বলা হয় মায়োলিন শীথ ইনজুরি। সাধারণত 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে ঠিক হয়ে যায়। মায়োলিন শীথ ইনজুরি হলে কোনো কারণে, যেমন একটা খুবই কমন এক্সাম্পল হচ্ছে উইকেন্ডে অনেকেই যারা ড্রিঙ্কস বা করে হঠাৎ করে পড়ে ঘুমিয়ে যায়, ঠিক থাকে না, হাতের উপর গিয়ে পড়ে, নার্ভ, রেডিয়াল নার্ভটার উপর ডিরেক্ট কম্প্রেশন হয়ে মায়োলিন শীথ ইনজুরি হয়। এটাকে বলা হয় স্যাটারডে নাইট পালসি। এই পালসিতে কি হয়? নার্ভটা নিউরোপ্র্যাক্সিয়া ইনজুরি হয়। মায়োলিন শীথ ইনজুরি হলে তখন কি হয়? নার্ভটা, পেশেন্টের রেডিয়াল নার্ভের কারণে রিজ ড্রপ হয়। তখন 2 সপ্তাহ তাকে একটু কাউন্সেলিং করলে, 2 সপ্তাহ 1 সপ্তাহ গেলে ওই এখানে যে সোয়ান সেলগুলো আছে সে আবার নতুন করে মায়োলিন শীথ রিজেনারেট করে ফেলে, ঠিক হয়ে যায়। তো এটাকে বলা হয় নিউরোপ্র্যাক্সিয়া, অনলি মায়োলিন শীথ ইনজুরি। নিউরেনটেমেসিসটা কি? নার্ভের সেল বডি সরাসরি ইনজুর্ড হবে এবং এক্ষেত্রে নার্ভটা সাধারণত ডিজেনারেট করে যায়। সেল বডি ইনজুরি, এটাকে বলা হয় নিউরেনটেমেসিস, সেল বডি ইনজুরি, সেল বডি ইনজুরি। এক্সোনটেমেসিসটা কি? এক্সোন ইনজুরি, সরাসরি নার্ভের কি ইনজুরি? এক্সোন ইনজুরি, সরাসরি এক্সোনটা এরকম ক্রস সেকশন হয়ে যাবে, এটাকে বলা হয় এক্সোনটেমেসিস। তাহলে নিউরেনটেমেসিস, এক্সোনটেমেসিস, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, এই 3 টাইপসে ইনজুরি হয়। আর নার্ভের যদি প্রক্সিমাল কোনো সাইটে ইনজুরি হয়, যেটা নার্ভটা, এই 2 ক্ষেত্রে নিউরেনটেমেসিস এবং এক্সোনটেমেসিস ক্ষেত্রে সাধারণত নার্ভটা কি করে? ডিসইন্টিগ্রেশন, মানে নষ্ট হয়ে যায়, ডিজেনারেশন হয়ে যায়। ডিস্টাল সাইটে ইনজুরি হয়, যে প্যাটার্নে ডিজেনারেশন হয় সেই প্যাটার্নটা কি? সেই প্যাটার্নটা হচ্ছে ওয়ালারিয়ান। যদি ডিস্টাল সাইটে হয় তখন সেই ক্ষেত্রে কিভাবে ডিজেনারেট করে? ওয়ালারিয়ান প্যাটার্নে ডিজেনারেট করে, ওয়ালারিয়ান ডিজেনারেশনও বলে, ওয়ালারিয়ান ডিজেনারেশন। আর প্রক্সিমাল সাইটে ইনজুরি হলে কি প্যাটার্নে ডিসইন্টিগ্রেশন হয় বা ডিজেনারেট করে? রেট্রোগ্রেড, রেট্রোগ্রেড এই প্যাটার্নে ডিজেনারেশন হয়, রেট্রোগ্রেড। তাহলে এই কমন জিনিস, জাস্ট 2টা প্রক্সিমাল সাইট ইনজুরি হলে রেট্রোগ্রেড ডিজেনারেশন, ডিস্টাল সাইট ইনজুরি হলে ওয়ালারিয়ান ডিজেনারেশন। এই 2টা জিনিস কিন্তু ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এখন তাহলে আমরা চলে আসতেছি কিসে? ওয়ালারিয়ান রেট্রোগ্রেড ডিজেনারেশন শেষ। এবার আমরা নিউরোগ্লায়াল সেলে চলে আসবো। নিউরোগ্লায়াল সেল, নিউরোগ্লায়াল সেল মানে হচ্ছে যেটা নিউরনের সাপোর্টিং সেল, তাই না? নিউরনের সাপোর্টিং সেল বা নিউরোগ্লায়াল সেল, এটা হচ্ছে কত নম্বর পেজে আছে? ইন্ডেক্স থেকে দেখে নিতে পারেন, অথবা সরাসরি আপনি পেজ 10এও চলে আসতে পারেন। পেজ 10-এ শুধু নিউরোগ্লায়াল সেলের নাম, ফাংশন, স্ট্রাকচার, লোকেশন পড়তে হবে না। নিউরোগ্লায়াল সেলগুলো আমি বলি, অলরেডি আমরা 2টা সেলের ফাংশন বলেও ফেলছি। অলিগোডেন্ড্রোসাইটের ফাংশন কি? মাইলিনেশন। আর মাইক্রোগ্লিয়া, নিউরনের মাইক্রোগ্লিয়ার কাজ হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সেল, সুতরাং এটার কাজ কি? ফ্যাগোসাইটোসিস। আর একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট আর এপেন্ডাইমাল সেল, এই 2 রকম, মোট 4 রকম। একটা হচ্ছে কি? অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল সেল। তাহলে আমরা মানে মাইক্রোগ্লিয়া অ্যান্ড অলিগোডেন্ড্রোসাইটের ফাংশন অলরেডি জানি বা বলে ফেললাম। আর এখানে অ্যাস্ট্রোসাইটের ফাংশন, অ্যাস্ট্রোসাইটের হচ্ছে কি মূল কাজ? 2 ধরনের আছে, একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক। ফাইব্রাস নাম থেকেই বুঝছে, ফাইবার মানে কি? সুতা বা দড়ি। কোনো জায়গায় সুতা দড়ির কাজ কি? মূলত সুতা দড়ির কাজটা হচ্ছে সেই জায়গাটাকে একটা স্ট্রাকচার দেওয়া, সেটাকে একটা স্কেলিটন দেওয়া, সেটাকে একটা গাঠনিক কাঠামো দেওয়া। সাপোর্টিং স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে, ইলেকট্রিক্যাল ইনসুলেটর হিসেবে কাজ করে। এটা নিউরো ট্রান্সমিটারের স্প্রেডটাকে লিমিট করে, পটাশিয়াম আয়নটাকে টেক আপ করে। এগুলোই মূলত ফাইব্রাস অ্যাস্ট্রোসাইটের কাজ। আর প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটের কাজ কি? প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটের কাজ হচ্ছে মূলত এখানে গ্লাইকোজেন স্টোর হিসেবে কাজ করবে প্রোটোপ্লাজমিক
অ্যাস্ট্রোসাইট। এর সঙ্গে এখানে ফ্যাগোসাইটিক ফাংশনটা পালন করবে। প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট ফ্যাগোসাইটোসিস করে এবং এটা ডেড নিউরনকে টেক প্লেস করে। র ম্যাটেরিয়ালস গুলো কন্ডুইট হিসেবে এখানে কন্ডুইট পাথর হিসেবে র ম্যাটেরিয়ালস গুলো টেক আপ করে। ট্রফিক সাবস্টেন্স কিছু পুষ্টি পদার্থ প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট তৈরি করে। এই জিনিসগুলো কিন্তু প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটের কাজ। আর অলিগোডেন্ড্রোসাইটের মধ্যে কিছু কাজ, যেমন মাইলিনেশন করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, তো আমরা যে বললামই। আর এপেন্ডাইমাল সেলের কাজটা কি? এপেন্ডাইমাল সেলের মধ্যে আমরা সব কাজ এখানে সিএসএফ রিলেটেড। এপেন্ডাইমাল সেলের সব কাজ সিএসএফ রিলেটেড। একজন সিএসএফ তৈরি করবে, একজন সিএসএফটাকে সার্কুলেট করবে, এবং একজন সিএসএফটাকে রিঅ্যাবজর্ব করবে। মানে সিএসএফটা প্রডিউস অ্যান্ড সিক্রেট করে হচ্ছে মূলত করয়েডাল এপিথেলিয়াল সেল, এটা এক ধরনের এপেন্ডাইমাল সেল। আর সিএসএফটাকে সার্কুলেট অ্যান্ড অ্যাবজর্ব করবে, এটা হচ্ছে কি এপেন্ডাইমোসাইট। তাহলে এপেন্ডাইমাল সেলের মধ্যে এপেন্ডাইমোসাইট, নট অল এপেন্ডাইমোসাইট আর মানে যেটা হয় কি, অল এপেন্ডাইমাল সেল আর নট এপেন্ডাইমোসাইট, বাট অল এপেন্ডাইমোসাইট আর এপেন্ডাইমাল সেল। মানে এপেন্ডাইমোসাইট এক ধরনের এপেন্ডাইমাল সেল। কথা বুঝতে পারছেন? তাহলে এপেন্ডাইমোসাইটের কাজটা হচ্ছে এটা দুইটার পার্থক্য এবং শব্দের অর্থের পার্থক্য বোঝাবে। হ্যাঁ, ডাইমোসাইট, সাইটটা হচ্ছে কি করে, সার্কুলেট এন্ড অ্যাবজর্ব করে। আর এপেন্ডাইমাল সেল তো সবগুলাই, তিনটাই। করয়েডাল এপিথেলিয়াল সেল যে প্রোডিউস এন্ড সিক্রেট করে সিএসএফ, সার্কুলেট এবং অ্যাবজর্ব করে এপেন্ডাইমোসাইট। আর একটা হচ্ছে কি ট্যানিসাইট একটা স্পেসিফিক জায়গায় সিএসএফটাকে ট্রান্সপোর্ট করে। সেটা কোনটা? আমাদের হাইপোফাইশিয়াল পোর্টাল যে সিস্টেম, সেখানে সিএসএফটাকে ট্রান্সপোর্ট করে একটা স্পেসিফিক জায়গায়, সাবস্টেন্সটাকে সিএসএফটাকে ট্রান্সপোর্ট করে। আচ্ছা, যাই হোক, ট্যানিসাইট ট্রান্সপোর্ট নাম থেকে কিন্তু কাম বোঝা যায়। তো যাই হোক, আমরা নিউরোগ্লিয়াল সেল মোটামুটি পড়লাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, স্ট্রাকচার থেকে এখানে আমরা দেখতেছি ব্লাড ব্রেন ব্যারিয়ার। পেজ 11-তে দেখেন ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কি জিনিস? আমাদের প্রত্যেকেরই ব্লাডের সার্কুলেশন থেকে ব্রেনের স্ট্রাকচার গুলো অত্যন্ত ডেলিকেট এবং অত্যন্ত কোনো কেমিক্যালি চেঞ্জ হলে ব্রেন খুব রেসপন্স করে। এই কারণে একটা সৃষ্টিকর্তার বিধিবিধানে একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে। সব সাবস্টেন্স সরাসরি ব্রেনে যেতে পারে না, যেগুলো যেমন 3rd and 4th জেনারেশন সেফালোস্পোরিন ব্লাড ব্রেন ব্যারিয়ারে যায়, কিন্তু 1st and 2nd করতে পারে না। আবার 1st and 2nd জেনারেশন হিস্টামিন, অ্যান্টিহিস্টামিন এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, আবার 3rd and 4th করতে পারে না। তো এইটা হচ্ছে ব্যাপার। যেমন কিছু এটা কি নিয়ে তৈরি? স্ট্রাকচার অফ ব্লাড ব্রেন ব্যারিয়ার 3টা জিনিস নিয়ে তৈরি। একটা হচ্ছে কি, ফুড প্রসেস অফ দ্য অ্যাস্ট্রোসাইট, বেসমেন্ট মেমব্রেন, এবং tight junction between the endothelial cells, basement membrane and food process of the astrocyte. These three structure form the blood brain barrier. আচ্ছা, এর মধ্যে ব্লাড ব্রেন ব্যারিয়ারের মধ্যে কিছু সাবস্টেন্স পারমিয়েবল আছে, কিছু সাবস্টেন্স নন পারমিয়েবল আছে। পারমিয়েবল সাবস্টেন্স গুলো আমাদের জেনারেল সেন্স বা ব্রড সেন্সে আমরা ধরে নেই, দিজ আর অল গ্যাসেস or সাবস্টেন্স দ্যাট আর লিপিড সলিবল। কিন্তু না, লিপিড সলিবল বাদেও ব্লাড ব্রেন ব্যারিয়ারের জন্য কিছু সাবস্টেন্সের স্পেসিফিক ট্রান্সপোর্টার আছে, যার মাধ্যমে, যেমন পানি মোটেও লিপিড সলিবল না, কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার অবশ্যই পানি ক্রস করবে। তাহলে কিছু সাবস্টেন্স পার করে, এটা মুখস্থ করতে হবে কোন ড্রাগস গুলো পার করে। ব্রড সেন্সে আমরা এই লিস্টটা দেখে 11 পৃষ্ঠায় পারমিয়েবল সাবস্টেন্স, রেস্ট্রিক্টেড সাবস্টেন্স একটা লিস্ট আছে, মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, মুখস্থ ছাড়া এটার কোনো বিকল্প নাই। আচ্ছা, এবার আমরা যদি আসি পেজ 13-তে আসবো। আচ্ছা, পেজ 13-তে সরাসরি আমরা রিসেপ্টরের ক্লাসিফিকেশন আছে না? এখানে দেখেন রিসেপ্টর এন্ড দেয়ার ফাংশন, ঠিক তার আগেই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার এবং অ্যাকর্ডিং রিসেপ্টর এন্ড দেয়ার ফাংশন, এই দুইভাবে রিসেপ্টরের ক্লাসিফিকেশন করা। রিসেপ্টর আসলে কি জিনিস? যে কোনো সেন্সেশনের সঙ্গে জড়িত প্রথম ধাপ। আপনি একটা সেন্সেশন নিবেন, তার প্রথম ধাপটা কি? রিসেপ্টর। একটা টেম্পারেচার সেন্সেশন, তার প্রথম ধাপ রিসেপ্টর। তাহলে রিসেপ্টরটা কি? আমাদের সেন্সেশনের প্রথম স্টেপ। তো সেখানে কিছু রিসেপ্টর আছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, নন এনক্যাপসুলেটেড, আর একটা হচ্ছে কি এনক্যাপসুলেটেড। নন এনক্যাপসুলেটেড এন্ড এনক্যাপসুলেটেড রিসেপ্টর। এনক্যাপসুলেটেড রিসেপ্টর সবগুলোর নামের শেষে দেখেন কর্পাসকল শব্দটা আছে, যেমন মিজনার্স কর্পাসকল, তারপরে হচ্ছে কি প্যাসিনিয়ান কর্পাসকল, রাফিনিস কর্পাসকল, নিউরোমাস, শুধু মাসল স্পিন্ডলের লাস্টে কর্পাসকল শব্দটা দেওয়া নয়, তারপরেও সেটা কি এনক্যাপসুলেটেড, মাসল স্পিন্ডল। এটা স্ট্রাকচার করলে এনক্যাপসুলেটেড বুঝতে আপনার অসুবিধা, একটু পরে আমরা মাসল স্পিন্ডলের ছবি আঁকবো, স্ট্রাকচারটা দেখাবো। তো কর্পাসকল থাকলে এবং মাসল স্পিন্ডল হলে সবাই কি এনক্যাপসুলেটেড, আর বাকিগুলো নন এনক্যাপসুলেটেড। আপনি মনে রাখতে পারেন, সহজ। রিসেপ্টর এন্ড দেয়ার ফাংশন, প্রত্যেকটা রিসেপ্টর নাম ধরে ধরে
তার কোন কোন মডালিটির সেন্সেশন ক্যারি করে। যেমন টাচ সেন্সেশন ক্যারি করে তিনটা, যেমন দেখেন মার্কেলস ডিস্ক, হেয়ার ফলিকল রিসেপ্টর, মিজনার্স কর্পাসকল, এই তিনটাই টাচ নেয়। আবার প্রেসার একই সঙ্গে মার্কেলস ডিস্কেও যায়, প্যাসিনিয়ান কর্পাসকলেও যায়। স্ট্রেস সেন্সেশন নয় দুইটা, রাফিনিস, নিউরোমাস্কুলার স্পিন্ডল। তাহলে এইভাবে আপনার মডালিটিসের সাথে সাথে রিসেপ্টরের নাম মুখস্থ করতে হবে, বুঝে বুঝে নিজের মতো করে মুখস্থ করে ফেলবেন, এটা বোঝানোর কিছু নেই, এটা ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু স্ট্রাকচার এবং রিসেপ্টর ফাংশন। আমি কিন্তু সব কথা বলে যাচ্ছি না, শীটের পেজ উল্টাচ্ছি, যেই কথাগুলো বলে যাচ্ছি মনে রাখবেন পরীক্ষা ইতোপূর্বে এর বাইরে হয়নি, প্রশ্ন এর বাইরে আসেনি। আর প্রশ্ন যেখান থেকে আসে, যেই টপিকগুলো থেকে আসে সেগুলোই বুঝে বুঝে পড়ে যাওয়া এবং একটু ঘুরিয়ে দিলে যাতে পারা যায়, এটাই নামই কিন্তু প্রস্তুতি। এবং ফিজিওলজিতে এটাই সবচেয়ে বেশি হয়। এবং লাস্ট সেশনের প্রশ্নটা কিন্তু একটু দেখেন একটু ব্যতিক্রম হয়েছে, মানে লাস্ট রেসিডেন্সির যে প্রশ্নটা সেটা কিন্তু একটু ভালো ক্রিয়েটিভ আকারে হয়েছে, মানে গতানুগতিক প্যাটার্ন থেকে একটু আলাদা হয়েছে। আবার আগের প্যাটার্নেও যদি আমরা দেখি লাস্ট কোন এক সালে এরকম হয়, আবার পরের থেকে প্যাটার্ন চেঞ্জ ঠিকই থাকে। তো এটা হয় আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘ সময়ের প্রস্তুতি, তাদের জন্যই কিন্তু এই ক্লাসটা। সুতরাং আমরা যেভাবে আপনার পরীক্ষায় আসলে, যে কোনো ভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকে আসলে পরীক্ষায় আপনি যাতে অ্যান্সার করে আসতে পারেন সেভাবে বুঝে বুঝে পড়ে যাবেন। কিন্তু এর মানেই যে আপনি অনেক বেশি পড়বেন তারা, যতটুকু পড়বেন, যে টপিকস গুলো কিন্তু চেঞ্জ হয় না, শুধু টপিকস চেঞ্জ হয় না, টপিকস একই থাকে, প্রশ্নের ইম্পর্টেন্স টপিকস একই থাকে, কিন্তু প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে। এই টপিকস থেকে আমরা বুঝে বুঝে পড়বো, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এটা আমরা প্রতি বছরই বলি এবং লাস্ট সেশনে সেটা সবচেয়ে বেশি কাজে লাগছে। চান্স পাওয়ার হার জেনেসিস স্টুডেন্টের সবচেয়ে বেশি ছিল। আর যারা গতানুগতিক শুধু প্রশ্ন, মানে প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট, রেসিডেন্সি প্রিপারেশনের জন্য প্রশ্ন আপনাকে কোন টপিকস পড়তে হবে এটা ব্যাপক ধারণা দেবে। এবং প্রস্তুতির প্রায়, আমরা আগে বলতাম প্রায় অনেক অংশ, প্রায় 60% বা প্রস্তুতির 50% বলতাম যে পাস্ট কোশ্চেন। এখন কিন্তু এই প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে, প্রশ্ন আপনাকে হয়তো 30% বা 40% ধারণা দিবে, আর যেটা নতুন প্রশ্ন বা ওই রিলেটেড টপিকস পড়লে আপনার কাভারিংসটা বেশি দিবে। এই ক্ষেত্রে আপনার বুঝে পড়ার বিকল্প নাই। যাই হোক, পেজ 15 মাসল স্পিন্ডল নিয়ে কথা বলছে, মাসল স্পিন্ডল এবং ফাংশনস অফ মাসল স্পিন্ডল। এবং পরের পৃষ্ঠায় পেজ 16তে কম্প্যারিজন বিটুইন মাসল স্পিন্ডল এন্ড গলগি টেন্ডন অর্গান দেওয়া আছে। দেখেন পেজ 16 উপরের দিকে, পেজ 15তে মাসল স্পিন্ডল টপিক্সটা এবং মাসল স্পিন্ডলের সাথে ফাংশনস অফ মাসল স্পিন্ডল, এই সবগুলো টপিকস। এবং পেজ 16 আমরা দুইটা ছবি আঁকবো, ছবি এঁকে এখন যেভাবে পড়াই দিব সেটাই আপনি পড়বেন, তাহলে পরীক্ষার সমস্ত প্রশ্নগুলো ইজি হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে আমরা একটা মাসল স্পিন্ডলটা কোথায় থাকে এটা আমরা শিখবো। মাসল স্পিন্ডল আমাদের প্রত্যেক একটা সুস্থ মানুষের, সুস্থ ব্যক্তির মানে মাসলের মধ্যে থাকে। কোন মাসলের মধ্যে থাকে? আমরা জানি 3 রকম মাসল আছে, একটা স্কেলিটাল মাসল, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল। প্রত্যেকেরই মাসল, যে মাসলগুলো আমাদের কথা শুনে সেগুলো কি স্কেলিটাল মাসল। এই স্কেলিটাল মাসলের মধ্যে, সবারই মাসলের মধ্যে একটা রাবারের বলের মতো স্ট্রাকচার থাকে, যেটাকে মানে মাসল বড় হলে সেটাও বড় হয়, পিং পং বলের মতো, আবার ছেড়ে দিলে সেটাও ছোট হয়, এটাকে বলা হয় মাসল স্পিন্ডল। তাহলে আমরা একটা মাসল যদি আঁকি, এরকম একটা মাসল যদি আঁকি, ধরলাম এটা একটা মাসল, স্কেলিটাল মাসল, স্কেলিটাল মাসল যদি আঁকি, এরকম স্কেলিটাল মাসলের ফাইবার গুলো এরকম এরকম একটু বিন্যস্ত দিলাম, ছবিতে একটু ফাইবার গুলো এরকম দিলাম। এই মাসল স্পিন্ডলের মধ্যে কি থাকে? এরকম এরকম একটা ক্যাপসুলেটেড স্ট্রাকচার থাকে। এই ক্যাপসুলেটেড স্ট্রাকচারের নাম হচ্ছে মাসল স্পিন্ডল। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা একটা স্পাইনাল কর্ড থেকে একটা মাসল কিভাবে সাপ্লাই পাই সেটাও আঁকবো। স্পাইনাল সেকশন, এটা একটা হরাইজন্টাল স্পাইনাল সেকশন। যদি আমরা দেখি ট্রান্সভার্স সেকশন স্পাইনাল কর্ডের, ট্রান্সভার্স সেকশনে কি দেখবো? এরকম একটা বাটারফ্লাই শেপ নিউক্লিয়াস থাকে, তাই না? তার মধ্যে অ্যান্টেরিয়র হর্ন, ভেন্ট্রাল হর্ন, এটা ভেন্ট্রাল পার্ট, আর এটা কি ডরসাল পার্ট, এটা হচ্ছে ডরসাল পার্ট। ডরসাল পার্ট দিয়ে আমরা জানি সেন্সেশন গুলো যায়, আর ভেন্ট্রাল পার্ট থেকে, স্পাইনাল কর্ডের ভেন্ট্রাল পার্ট থেকে কি আসে? মোটর। তো এরকম মাসল স্পিন্ডল থেকে সেন্সেশন যায়, মূলত সেন্সেশন যায় কি ফাইবার দিয়ে? সেন্সেশন যায় হচ্ছে স্পিন্ডল থেকে, তো সেন্সেশন যাবে, তাই না? সেন্সেশন যাবে এরকম, মাসল স্পিন্ডল থেকে 2 রকম, অ্যান্ডোস্পাইরাল এন্ড আর একটা হচ্ছে
স্পাইরাল এন্ডিং আর একটা হচ্ছে কি ফ্লাওয়ার স্প্রে এন্ডিং। এই দুইটা এন্ডিং থেকে দুই ধরনের সেন্সেটিভ ফাইবার, মূলত 1A আর একটা হচ্ছে 2, এই দুই ধরনের সেন্সরি ফাইবার গুলো যায় এবং এই দুই ধরনের সেন্সরি ফাইবার যায় 1A এবং 2। এটা কিন্তু একটাই, হ্যাঁ, 1A এবং 2 এই দুইটা ফাইবার মাসল স্পিন্ডল থেকে যায়। আর মাসল যেখানে শেষ হয় সেটাকে বলা হয় টেন্ডন। সেখানে একটা অর্গান থাকে, গলগি টেন্ডন অর্গান, এখান থেকে আরেক ধরনের সেন্সেশন ফাইবার যায়, এটাকে বলা হয় গলগি টেন্ডন। এবং গলগি টেন্ডন থেকে যেটা যায় সেটা হচ্ছে 1B টাইপ সেন্সেশন যায়। আর যেটা আসে স্পাইনাল কর্ডে, যেটা মানে মাসলে যেটা আসে সেটা কি স্পাইনাল কর্ড থেকে আসে, অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে, এটাকে বলা হয় কি মোটর। মোটরটা মূলত আসে, তাই না, মোটরটা এখান থেকে আসবে, এরকম এসে স্পাইনাল কর্ডে দেয় একটা মোটর এ গামা, মোটর টু মাসল স্পিন্ডল, আর একটা দেয় হচ্ছে এ আলফা, এটা হচ্ছে মাসল স্পিন্ডলের বাইরে যে এক্সট্রা ফিউজাল ফাইবার গুলো আছে সেখানে সাপ্লাই দেয় এ আলফা, আর মাসল স্পিন্ডলে মোটর দেয় এ গামা। আচ্ছা, আমরা এই ক্রস সেকশনটা দেখি, এটা একটা, আবার বলি, এই ছবিটা হচ্ছে একটা মাসলের ছবি, এর মধ্যে একটা মাসল স্পিন্ডল আছে। মাসল স্পিন্ডল স্পাইনাল কর্ড থেকে সাপ্লাই পায়, বা মাসল স্পিন্ডলে স্পাইনাল কর্ড সেকশন থেকে মাসল স্পিন্ডলে সেন্সেশন নিয়ে যায় কে, 1A, মাসল স্পিন্ডল থেকে নিয়ে যায় 2। এই দুই ধরনের 1 এবং 2 এই দুই ধরনের সেন্সরি ফাইবার। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ক্লাসিফিকেশন তো নার্ভ ফাইবারের পড়ছি শুধু এ বিটা গামা। 1A এক ধরনের নার্ভ, সেন্সরি নার্ভ ফাইবারের আবার আরেক ধরনের ক্লাসিফিকেশন। 1A এক ধরনের কি ধরনের ফাইবার, 1A এক ধরনের এ আলফা ফাইবার, 1Bও এক ধরনের এ আলফা ফাইবার, আর 2 হচ্ছে এক ধরনের এ বিটা ফাইবার। তো এগুলো সেন্সরি নার্ভ ফাইবার যেগুলো সেন্সেশন নিয়ে যায়, যেমন দেখেন এই নীল কালিটা শুধু সেন্সেশন নিয়ে যাচ্ছে, সেন্সরি নার্ভ ফাইবারের এক ধরনের ক্লাসিফিকেশন। তো পরীক্ষায় এই 1A 2 1B এভাবেই আসে। তো মাসল স্পিন্ডল থেকে সেন্সেশন গুলো নিয়ে যায় দুই ধরনের নার্ভ ফাইবার, একটা 1A এবং 2, আর এই টেন্ডন থেকে, গলগি টেন্ডন অর্গান থেকে সেন্সেশন নিয়ে যায় 1B। আচ্ছা, এবার মাসলের একমাত্র জায়গা যেখানে মোটর সাপ্লাই আছে, তাই না, তো মাসলে মোটর সাপ্লাই দরকারও, কারণ মাসল আমাদের কথা শুনবে। কার্ডিয়াক মাসলে মোটর সাপ্লাই আছে, স্মুথ মাসলে মোটর সাপ্লাই আছে, তাই না। গ্ল্যান্ড এবং মাসল যেগুলো আসলে সেক্রেটোমোটর, আর এই মাসল যেগুলোতে আপনাদের কথা শুনে বা কথা শুনে না, যেগুলো মোটর কাজ আছে, কোন মোটর অ্যাক্টিভিটি আছে সেখানে, যেমন স্মুথ মাসলের মোটর অ্যাক্টিভিটি মানে আমাদের গাটের অনেক সময় নড়াচড়া, পেটের নাড়িভুড়ি নড়াচড়া করে, তারপরে তো বাওয়েল কন্ট্রাকশনের মাধ্যমেই তো আমাদের খাদ্য ডাইজেশন হয়, তাই না, মাইগ্রেটরি মোটর কমপ্লেক্স। আবার কার্ডিয়াক মাসলের মোটর ফাংশন আছে, কার্ডিয়াক যে কমপ্লেক্স, হ্যাঁ, নার্ভ ফাইবারের যে কমপ্লেক্স, সে কারণেই হার্টের যে একটা অটোনমিক কন্ট্রাকশন হয়, হ্যাঁ, অটোনমিক পেস মেকারের মতো এসএ নোড যে এটা রিদমিক কন্ট্রাকশন করছে এসএ নোডের কারণে, সেটাও একটা মোটর অ্যাক্টিভিটি। কিন্তু সেগুলো আমাদের কথা শুনে না। যে মোটর আমাদের কথা শুনে স্কেলিটাল মাসল, সেখানকার মোটর আসে হচ্ছে কোথা থেকে, এই সোমাটিক মোটর আসে স্পাইনাল সেকশন থেকে, তাই না। স্পাইনাল সেকশনের অ্যান্টেরিয়র হর্ন বা ভেন্ট্রাল হর্ন থেকে যে মোটর আসে, সেই মোটর মাসল স্পিন্ডলকে সাপ্লাই দেয়, সেই মোটরের নাম কি, এ গামা। এবং মাসল স্পিন্ডলের বাইরে মাসলের যে ফিউজাল ফাইবার, এক্সট্রা ফিউজাল ফাইবার, সেখানে সাপ্লাই দেয় হচ্ছে এ আলফা। এক্সট্রা ফিউজাল ফাইবার আউটসাইড দ্য ক্যাপসুল অফ মাসল স্পিন্ডল, এই মাসল স্পিন্ডলের ক্যাপসুল, এগুলাকে ক্যাপসুলের বাইরের ফাইবারকে বলা হয় এক্সট্রা ক্যাপসুলার ফাইবার। এই এক্সট্রা ক্যাপসুলার বা এক্সট্রা মুরাল ফাইবারকেও সাপ্লাই দেয় কে, এ আলফা। আমরা মুখস্থ করছিলাম এ আলফা সোমাটিক মোটর টু স্কেলেটাল মাসল, এ গামা মোটর টু মাসল স্পিন্ডল, মনে আছে। এই যে ক্রস সেকশন, এই ছবিটা মনে রাখতে হবে। তাহলে এই ছবিটাই হচ্ছে মাসল স্পিন্ডলের অ্যানাটমি। এখন একটা মাসল স্পিন্ডলের কাজ কি, মাসল স্পিন্ডলের কাজটাকে আমি একটা উদাহরণ দিই। ছোটবেলায় আমরা সবাই মাসলের কি করছি, স্ট্রেস রিফ্লেক্স করছি, কি করছি, নিজ আর্ক করছি। নিজ আর্ক করার সময় খেয়াল করেন, ধরেন নিজ আর্ককে, এটা হচ্ছে কি প্যাটেলার নিচের টেন্ডন পোর্শনটা, আমরা একটা হ্যামার দিয়ে এই প্যাটেলার নিচের টেন্ডন পোর্শনটা মনে করে যদি এখানে একটা আঘাত করি হ্যামার দিয়ে, তাহলে কি হবে, মাসলটা স্ট্রেচিং হবে। মাসল এখানে যদি আমি আঘাত করি, মাসলটা কি হবে, স্ট্রেচিং হবে, স্পিন্ডলটা সহ মাসলটা স্ট্রেচিং হবে। এখন এই স্ট্রেচিং যদি হয় কোনো কারণে,